আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের যে টপিকটা শুরুতেই পড়বো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। তো এই ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে মোটামুটি আগের লেকচারে থিওরিটা মোটামুটি পড়ছি। আজকে একটু থিওরি পড়বো আর ম্যাথ করবো আর কি, মূলত ম্যাথ করব। তো শুরু করা যাক। ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, ভরবেগ তো হলো মূলত ভর আর বেগের গুণফল। ভরবেগটা কি? ভরবেগ হচ্ছে মূলত ভর আর বেগের গুণফল। ঠিক আছে? আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এই যে নীতিটা, আমরা যে নীতিটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়, যে নীতিটা আমাদের আলোচ্য বিষয়, এই নীতিটা হচ্ছে কি, সিস্টেমের আদি ভরবেগ আর পরবর্তী যে ভরবেগ সেটা কি সমান থাকবে। আর আমরা মূলত এখানে পড়তেছি রৈখিক ভরবেগ নিয়ে। ঠিক আছে, আমাদের আজকের আলোচ্য বিষয় রৈখিক। কৌণিক নিয়ে আমরা পরে আলোচনা করব। রৈখিক কোনো একটা সিস্টেমের বা একটা সিঙ্গেল বস্তু, ধরো এখানে একটা সিঙ্গেল বস্তু আছে, একটা সিঙ্গেল বস্তু একটা নির্দিষ্ট ভরবেগ নিয়ে চলতেছে। ওকে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, বল প্রয়োগ করা হয় না এমন না, যদি বাহ্যিক যতগুলো বল ক্রিয়া করবে তাদের যদি লব্ধিটা শূন্য হয়, তাহলে কি হবে, তোমার এই যে পি ইনিশিয়ালটা আর পি ফাইনালটা ইকুয়াল থাকবে। বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয়, এখানে কি বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। বাহ্যিক বল কত? জিরো। ঠিক আছে, বাহ্যিক বলের লব্ধি আর কি জিরো। এখন আমার কথা, এটা তো এই কথাটা আমি মুখে মুখে বললাম, তোমরা তো বিশ্বাস করবা না। তাহলে এখন এটার একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখি কিরকম। যে ডি ডিটি অফ পি, এটা আসলে কি? এটা আমাদের কি বল। এটা আমরা পূর্ববর্তী লেকচারগুলোয় দেখেছি যে ডি ডিটি অফ পি হচ্ছে কি ফোর্স। অর্থাৎ ভরবেগের যে ডিফারেন্সিয়েশন আছে, সময়ের সাপেক্ষে আমরা ভরবেগটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বল পাবো। তাহলে এখান থেকে ডিপি কি আসে? আচ্ছা, এখানে যে বিষয়টা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, আমি বললাম যে বাহ্যিক বল জিরো হবে, তাহলে এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? জিরো। ডিপি তাহলে জিরো লিখতে পারি। আচ্ছা, ডিপি দ্বারা কি বোঝাচ্ছে? ডিপি দ্বারা বোঝাচ্ছে খুবই সূক্ষ্ম পরিবর্তনে পি ফাইনাল পি ইনিশিয়াল, অর্থাৎ নির্দিষ্ট একটা মুহূর্তে পি ফাইনাল আর পি ইনিশিয়াল সমান হবে। পি ফাইনাল পি ইনিশিয়াল, এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম? যে একটা নির্দিষ্ট মুহূর্তে পি ফাইনাল পি ইনিশিয়াল সমান। এভাবে একটা যদি বাহ্যিক বল যদি জিরো হয়, তাহলে খুবই ক্ষুদ্র সময়ের জন্য না, একটা যদি নির্দিষ্ট সময় হয়, মনে করো এখানে পি ইনিশিয়াল, এখানে যদি সময়টা দীর্ঘ হয়, টি যদি দীর্ঘ হয়, তবুও পি ফাইনাল যেটা আসবে এখানে এসে বস্তুটা আসার পর, এ দুইটা কি সমান হবে? পি ফাইনাল পি ইনিশিয়াল সমান হবে। তাহলে আমরা কি ম্যাথমেটিক্যালি প্রুফ দেখলাম যে কিভাবে পি ইনিশিয়াল পি ফাইনালটা সমান থাকে। এটা একটা সিঙ্গেল বস্তুর জন্য হতে পারে, যে এখানে যেমন আমি উদাহরণটা দিলাম, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল বস্তুর জন্য। আবার একটা সিস্টেমের ক্ষেত্রেও হইতে পারে, একটা সিস্টেম এরকম হইতে পারে, দুইটা বস্তু, এটা হচ্ছে এর গতি এই দিকেটা, এর গতির দিকেটা, এখানে মনে করো বস্তু দুটা সংঘর্ষ করছে। ঠিক আছে, সংঘর্ষ করার পর, সংঘর্ষ করার পর নতুন একটা ভরবেগ অর্জন করবে। এর যে একটা ভরবেগ ছিল মনে করো P1, এর ভরবেগ ছিল P2, এর ভরবেগ ছিল কি P1, আছে ইনিশিয়াল, এটা হচ্ছে কি P2 ইনিশিয়াল, ফাইনাল, এটা হচ্ছে কি P2 ফাইনাল। এখন দেখো P1 আর এই P1 ফাইনালটা কিন্তু এবার সমান হবে না, হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এটা যেহেতু একটা সিস্টেম, পুরো সিস্টেমের জন্য কিন্তু ভরবেগটা সমান থাকবে। কিরকম? P এরকম আর কি, মানে এর যে ভরবেগ ছিল, এর ভরবেগ ছিল তাদের সমষ্টি, আবার পরবর্তীতে সংঘর্ষের পরবর্তীতে প্রতিটা বস্তুর যে ভরবেগ ছিল তাদের সমষ্টি সমান থাকবে। এটা আমরা হিসাব করতেছি কি পুরো সিস্টেমের জন্য। আমরা আগের লেকচারে দেখছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে, আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি হয়,
আচ্ছা, মনে করো এই বস্তুটা হচ্ছে m1 ভরের একটা বস্তু, এটা m2 ভরের একটা বস্তু, এটা m1, এটা m2। তারা এই জায়গায় এসে কি সংঘর্ষ করছে এই জায়গায়, সংঘর্ষ স্থল, সংঘর্ষ করছে, ঠিক আছে। এর বেগ ছিল v1, আচ্ছা u1, এর বেগ ছিল u2। এর বেগ সংঘর্ষের পর, অর্থাৎ এখানে কি হয়েছে, সংঘর্ষ বলতে বোঝাচ্ছি আমি এখানে ধরো এইভাবে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরবর্তী অবস্থা, এটা হচ্ছে v1, এটা তোমার v2। তাহলে আমরা আগের লেকচারে দেখছিলাম এটা কিভাবে আর কি লেখা যায় ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে, m1 u1, এটা একটা পুরো সিস্টেম, কিন্তু m2 u2, m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। আবার প্রথম লেকচারে আমরা দেখছিলাম যে সংরক্ষণশীল মানে ভরবেগের যে সংঘর্ষটা আর কি, সংঘর্ষটা দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে কি স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। এটা হচ্ছে স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রেই খাটবে। স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, এটা কি দুই ক্ষেত্রেই সংরক্ষিত থাকতেছে। আর একটা আছে গতিশক্তি সংরক্ষিত থাকে, সেটা হচ্ছে কি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রেই সংরক্ষিত থাকে। আর এই গতিশক্তি সংরক্ষিত থাকবে তোমার শুধু স্থিতিস্থাপক সংঘর্ষে। স্থিতিস্থাপক সংঘর্ষে, ঠিক আছে। আবার যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়, এই দুইটা সমীকরণ আমরা কাজে লাগাই একটা বেগ বের করার যে সূত্রগুলা সেগুলো আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কি v1 কে কি লিখতে পারি, আমরা সূত্রগুলো জাস্ট রিভিউ করে নিচ্ছি, এরপর আমরা কি ম্যাথে জাম্প করব। তাহলে এইভাবে এটা হচ্ছে কি v1। আর আমি বলছিলাম যে v2 আলাদা করে জানার দরকার নাই, কারণ কি আমরা যখন v2 বের করব, মনে করো আমাদের কি v2 বের করার কথা, কিন্তু ম্যাথে তো বলে দেওয়া থাকে না যে কোনটা m1 কোনটা m2, আমরাই ধরে নিই। তো আমরা যখন দেখব যে v2 বের করতে হবে, তখন আমরা এই v2টাকে 1 ধরে নেব, মানে ওই বস্তুটাকে 1 ধরলে তাহলে আমাদের কি এই একটা সূত্র দিয়েই কি ম্যাথগুলো আমরা কি করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই গেল ভরবেগের যে সূত্রগুলো রিভিউ করলাম। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র রিভিউ করা শেষ, এখন আমরা কি ম্যাথে জাম্প করি। আচ্ছা, এর আগে কয়েকটা বিষয় দেখাই, আর কয়েকটা বিষয় দেখাই। সেটা হচ্ছে মনে করো এটা আমরা কি দেখলাম, একমাত্রিক, ঠিক আছে। এখন পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে একমাত্রিক। একমাত্রিক বলতে এই যে একটা বস্তু ধাক্কা খাওয়ার পর তোমার এই একটা রেখা বরাবরই চলতেছে, এখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একমাত্রিক ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, দ্বিমাত্রিকের ব্যাপার স্যাপার একটু দেখে নিই। মনে করো একটা বস্তু, এরকম একটা বস্তু আর একটা বস্তু এখানে ছিল, তারপর সংঘর্ষ হওয়ার পর, আচ্ছা দেখো একটা জায়গায় এরা সংঘর্ষ করছে, সংঘর্ষ হওয়ার পর এরকম মনে করো এর গতি এই দিকে, এর গতি, আচ্ছা গতির দিকটা দিলেই হয়ে যাবে, এরকম দিই। মনে করো একটা এই দিক বরাবর গেছে আর একটা এই দিক বরাবর আসতেছে। দেখো
আচ্ছা দেখো, প্রথম ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু, এর বেগ ছিল u1, এর বেগ ছিল কি u2, ঠিক আছে। তারপর এইখানে মনে করো সংঘর্ষ করছে, আমি সংঘর্ষের স্থলটা একটা রেখা দ্বারা বোঝাই। ধরো এই জায়গায় এসে এরা সংঘর্ষ করছে, একটা নির্দিষ্ট মুহূর্তে আসার পর সংঘর্ষ করলো। সংঘর্ষ করার পর একটা বস্তু এই দিক বরাবর যাত্রা শুরু করছে, আর একটা বস্তু এই দিক বরাবর। বিষয়টা মাথায় নাও, এটা দ্বিমাত্রিক আর কি, আমি দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করতেছি আপাতত। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের কি, হ্যাঁ দেখো প্রথমে বস্তুটা কিন্তু সরলরেখা বরাবর চলছিল। একটা এই যে এই সরলরেখা যেটা আমি এই মুহূর্তে যেটা অঙ্কন করলাম, এই সরলরেখা বরাবর দুইটা বস্তু, একটা হচ্ছে m1 ভরের বস্তু u1 বেগে, আর একটা m2 ভরের বস্তু u2 বেগে, এই জায়গায় এসে সংঘর্ষ করছে। সংঘর্ষ করার পর এই m1 বস্তুটা মনে করো এখানে আলফা কোণে বিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক আছে। এর বেগ কত হয়, এই দিক বরাবর যে তীর চিহ্নটা দেখাচ্ছি, এই দিক বরাবর এর বেগ v1, ঠিক আছে। আর এই বস্তুটা এটা হচ্ছে কি m2 বস্তুটা এই দিক বরাবর v2 বেগে কত কোণে গেছে, বিটা কোণে বিক্ষিপ্ত। এখন আমার কথা, এইখানে আমি ভরবেগের যে সহনশীলতার নীতি সেটা কিভাবে খাটাবো দেখো। এখন বিষয়টা হচ্ছে ভেক্টরে প্রতিটা বস্তুর বেগগুলোকে আমি ভেক্টরে নিয়ে যাব, ভেক্টর ফরম্যাটে নিয়ে গেলে ইজিলি আর কি আমি এই যে কি সহনশীলতার নীতিটা খাটাতে পারবো। এখন দেখো পি ইনিশিয়াল আর পি ফাইনালটা কি সমান হয়। এখন আমরা পি ইনিশিয়াল বলতে কি, এই যে সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে এখানে পি ইনিশিয়াল, আর বাকিটা কি পি ফাইনাল। পি ইনিশিয়াল দেখো m1 কিন্তু তোমার এই সরলরেখা বরাবর চলছে, একটু u1টা একটু উপরে গেছে মনে হতেছে, এখানে অ্যাঙ্গেল আছে, আমি বোঝাচ্ছি যে m1টা কিন্তু এই সরলরেখা বরাবরে যাচ্ছে। তাহলে কি লেখা যায় m1। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এখানে তোমার এক্স অ্যাক্সিস যদি চিন্তা করি তাহলে ডান দিকটাকে আমরা প্লাস ধরবো, আর বাম দিকটাকে কি মাইনাস ধরে হিসাব নিকাশগুলো করব। তাহলে দেখো m1 ভেক্টর ফরম্যাটে যদি নিয়ে যাই, কে যদি ভেক্টর ফরম্যাটে নিয়ে যাই, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি, মানে আমার এই যে অ্যাক্সিসটা, এই যে লম্বালম্বি যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটাকে যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি, তাহলে m1 কি u1 i ক্যাপ। দেখো m1 u1 i ক্যাপ, কারণ কি এক্স অক্ষের ডান দিক বরাবর গতিশীল, প্লাস m2 u2 i ক্যাপ, ঠিক আছে। তারপরে এখানে সংঘর্ষ হয়েছে, এইবার আসল খেলা। এবার দেখো, এখন আমরা m1 নিয়ে কাজ করব, এই m1 সংঘর্ষের পরবর্তী অর্থাৎ পি ফাইনাল নিয়ে কাজ করতেছি কিন্তু। তাহলে কি লেখা যায় দেখো m1, এখন আমরা আচ্ছা এখন আমরা m1 এর যে এই যে v1 যে বেগটা ছিল, এই বেগটাকে আমরা ভেক্টর ফরম্যাটে নিয়ে যাব। এখন দেখো v1টার কিন্তু এই এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কি v1 cos আলফা। দেখো এই যে v1টা, তোমরা যারা ভেক্টর পড়ছো তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো যে যেদিকে থিটা সেদিকে কস নেওয়া লাগে, একটা এরকম একটা কথা আছে। তো এই দিক বরাবর যেহেতু আলফা আছে, তাহলে v1 কি cos আলফা, v1 cos আলফা আই ক্যাপ, জিনিসটা বোঝো। তারপর দেখো কসের জায়গায় সাইন বসালে কি আমরা পাই, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা পাবো। এই যে আমার যে এই অ্যাক্সিসটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস ধরে আমরা কিন্তু হিসাব নিকাশ করতেছি, এই অ্যাক্সিসটা কিন্তু ওয়াই, ঠিক আছে। তাহলে v1 এর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে v1 cos আলফা আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে কি v1 কসের জায়গায় শুধু সাইন বসাবো, সাইন আলফা জে ক্যাপ, ঠিক আছে, প্লাস। এবার আমাদের কি m1 এর কাজ শেষ, এবার আমরা হিসাব করব m2 নিয়ে, m2। এখন দেখো v2, আচ্ছা এখানে একটু ব্যাপার স্যাপার আছে, এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব। কেন ইউজ করতেছি এখন বুঝবা। সেটা হচ্ছে কি দেখো v2 এই বেগটার এবারে কি উপাংশ নেব, m2 নিছি এবার, মানে এই m1 এর কাজ কিন্তু আমার শেষ, m1 এর কাজ কিন্তু এতটুকু ছিল,
এখন আমাদের কাজ হচ্ছে কি m2 নিয়ে m2 v2 নিলাম v2 x axis বরাবর উপাংশ দেখো বিটা কিন্তু কি ঘড়ির কাঁটার দিকে ঠিক আছে ঘড়ির কাঁটার দিকে মানে x axis এর কি নিচের দিকে যেহেতু অ্যাঙ্গেলটা আছে x axis এর উপরের দিকে যদি অ্যাঙ্গেলটা নিতাম তাহলে কি প্লাস আলফা এগুলো কিন্তু সাইন নেই মানে কি এগুলো প্লাস আলফা আর যেহেতু এটা কি x axis এর নিচের দিকে কোনটা আছে সেহেতু আমরা কি নেব cos v2 cos মাইনাস বিটা ঠিক আছে এটা কি i ক্যাপ এটা হচ্ছে তোমার x axis বরাবর উপাংশ প্লাস v2 sin সাইন সহ বসাবো কিন্তু মাইনাস বিটা কসের জায়গায় শুধু সাইন এটা কি জে ক্যাপ তাহলে এটা কি y অ্যাক্সিস বরাবর উপাংশ ঠিক আছে জিনিসটা মাথায় ঢুকছে তাহলে এটা গেল আমার কি দ্বিমাত্রিক তলে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি জিনিসটা ভাই তোমরা যদি কনফিউশন মনে হয় বা বুঝতে একটু সমস্যা হয় তাহলে তোমরা রিপিট করে দেখতে পারো তাহলে আশা করি ক্লিয়ার হবা তাহলে ভাই আমাদের দ্বিমাত্রিকের ব্যাপার স্যাপার শেষ আমরা এবার কি সরাসরি ম্যাথে জাম্প করি দেখো একটা ম্যাথ প্রথমেই একটা সিকের ওয়েটের এমসিকিউ কি বলছে 4 কেজি ভরের একটা পাখি গাছে বসে আছে আচ্ছা মনে করো এখানে একটা গাছে একটা পাখি বসে আছে ঠিক আছে মনে করো এখানে একটা পাখি কি বসে আছে গাছে 4 কেজি পাখিটার ভর দেওয়া আছে 4 কেজি 4 কেজি ভরের একটা পাখি গাছে বসে আছে 20 গ্রাম ভরের একটা বুলেটটার ভর কত 20 গ্রাম ঠিক আছে বুলেটটার ভর হচ্ছে 20 গ্রাম 20 গ্রাম ভরের একটা গুলি এর বেগ কত ছিল 200 মিটার পার সেকেন্ড বেগে পাখিটিকে আঘাত করে পাখিটির আনুভূমিক বেগ কত হবে যদি গুলিটি পাখির শরীরে থেকে যায় আচ্ছা পাখিটা কিন্তু স্থির ছিল পাখিটা এটা যদি তোমার u1 হয় এটা কি m1 আর এটা হচ্ছে m2 এটা u1 ঠিক আছে আর u2 পাখিটা কিন্তু ওখানে গাছে বসেছিল u2 0 তারপর মনে করো এখানে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ বলতে বোঝাচ্ছি গুলিটা পাখির শরীরে এসে কি গেঁথে গেছে ছেদ হয়ে যায় না কিন্তু পাখির শরীরে কিন্তু গুলিটা এখনো আছে মনে করে নিলাম যে এখানে আর কি ঘটনা এখানেই ঘটবে কারণ পাখি যেখানে সেখানেই সংঘর্ষটা ঘটবে গুলিটা পাখির শরীরে বেঁধে যাওয়ার পর পাখি প্লাস গুলি আচ্ছা এখানে মনে করো গুলিটা আছে আচ্ছা এখানে কি আছে গুলি প্লাস পাখি ঠিক আছে গুলি প্লাস পাখি একটা নির্দিষ্ট বেগে যাবে আনুভূমিক বেগ চাইছে যেহেতু আমাদের বলি দিছে যে আনুভূমিক তাহলে আমরা কি বাকি সব জিনিস ভুলে যাব শুধু আমরা আনুভূমিক নিয়ে কাজ করব আমাদের আনুভূমিক বলতে এই যে এই সরাসরি আনুভূমিকটা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি খাটাই m1 u1 নেব m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল এখানে দেখো এখানে কিন্তু m1 প্লাস m2 বিদ্যমান দুটাই কিন্তু একসাথে এক্সিস্ট করতেছে তাহলে m1 প্লাস m2 এর একটা বেগ ধরে নিলাম মিলিত বেগ আছে v ঠিক আছে এখন দেখো u2 কিন্তু 0 তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে তাহলে v কত আসবে এখানে m1 u1 বাই m1 প্লাস m2 আচ্ছা ভাই আমরা মানগুলা বসালেই তাহলে অ্যানসারটা সলভ করতে পারবো আচ্ছা মানগুলা বসাই দেখি কত আসে m1 হচ্ছে মনে করো 20 m1 u1 হচ্ছে 200 বাই প্লাস পাখির ভর হচ্ছে 4 9.95 আচ্ছা 9.95 এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই 9950 আচ্ছা আচ্ছা ভাই ক্যালকুলেশনটা সম্ভবত একটু ভুল গেল আরেকবার করে দেখি m1 হচ্ছে m1 হচ্ছে তোমার 200 মিটার পার সেকেন্ড m1 u1 বাই m1 প্লাস m2 20 ইন্টু 10 ইনভার্স 3 প্লাস 4 কেজি এত মিটার পার সেকেন্ড আচ্ছা ভাই সম্ভবত এটার রাইট অ্যান্সার দেওয়া নাই ঠিক আছে এখানে আমার অ্যান্সার আসতেছে v1 আসতেছে কত 99
5024.86 মিটার পার সেকেন্ড আসতেছে। ঠিক আছে, সম্ভবত এটার সঠিক অ্যান্সার দেওয়া নাই, এটা ক্যালকুলেশন ভুল হতে পারে, তোমরা আরেকবার চেক করে নিতে পারো। আচ্ছা ভাই দেখো নেক্সট ম্যাথটা দেখো, 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? আচ্ছা আচ্ছা ভাই দেখো এখানে কি হয়েছে, তাহলে এখানে কি বলছে, 2 কেজি ভরের একটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। আচ্ছা এখানে দেখো সংঘর্ষ স্থল আমি কোনটা ধরবো, সংঘর্ষ স্থল ধরলাম এটা, এখানে এসে সংঘর্ষ হয়েছে, এটা হচ্ছে মনে করো M1 কত দিছে 2 কেজি ভরের একটা বস্তু, এটা ধরে নিলাম তোমার E1 বেগে যাচ্ছে, এটা M2, একটা কি থাকা আরেকটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এর U2 কত, U2 হচ্ছে 0, বলছে কি স্থির বস্তুর সাথে, M1 বস্তুটা এটা ধরলাম, এটা একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, সংঘর্ষের পর এটা হচ্ছে কি সংঘর্ষের পর প্রথম বস্তুটা অর্থাৎ এটা M1, প্রথম বস্তুটা তার আদি বেগের 1/4 বেগ অর্থাৎ কি U1/4, এই টার্মটা আসলে কি, এই টার্মটা আসলে হচ্ছে V1, এই টার্মটা আসলে হচ্ছে V1 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো, এটা ধরে নিলাম কি V2, এটা হচ্ছে M2 বস্তুটা V2 বেগে যাচ্ছে, আঘাতপ্রাপ্ত বস্তুটির আমরা কিন্তু এটা মানে ডাইরেকশনটা জানি না, সেটা আমরা সরাসরি বলতে পারি না যে এটা এটা আমরা একটা ধরে নিলাম যে নির্দিষ্ট একটা বেগে যাবে, তো মানটা নিলাম যে এটা V2 বেগে যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটা হচ্ছে M2, আর আমাদের যেহেতু এটার দিকটা বলে দেছে যে 1/4 বেগ নিয়ে একই দিকে, অর্থাৎ এই যে কাহিনীগুলা যে হইতেছে এই যে এই দিকটা কিন্তু সেম থাকবে, এই যে ঘটনা ঘটার পর এই বস্তুটা কিন্তু একই দিকে যাচ্ছে, তো এই বস্তুটার আমরা দিকটা জানি না। এখন দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, এই কথাটা কিন্তু ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটা যদি কেউ এড়িয়ে যায় ভাই তাহলে একদম টোটালি ও মার খাবে, মানে এই ম্যাথটা আর করতেই পারবে না, কারণ এখানে দেখো আননোন কতগুলা, এটার বেগ দেওয়া নাই, এটার ভর দেওয়া নাই, ঠিক আছে, তাহলে আমাদের কি V1 এটারও বেগ দেওয়া নাই, মানে একদম ডাটা যতটুকু লাগবে ততটুকু, যদি এই কথাটা মিস যায় তাহলে কি ম্যাথ করা একদম পসিবল না। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের যে একটা সূত্র ছিল V1 হচ্ছে কি M1 - M2 M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 বাই M1 প্লাস M2। এখন দেখো U2 কত 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, আর V1 কত, V1 হচ্ছে তোমার U1/4, আচ্ছা M1 কত, M1 হচ্ছে 2 প্লাস M2, নিচে হচ্ছে কি 2 মাইনাস M2 ইন্টু U1 ক্যান্সেল করে দিলাম, তাহলে এখান থেকে আমি M2 যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো 1.2 কেজি পাবো, অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে ভাই এভাবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি V1 V1 এখানে আগে বের করে নেব, দেন কি M2টা পাবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা নেক্সট ম্যাথে জাস্ট দেখি কি করা যায়। 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তুর সাথে স্থিতিস্থাপক, আচ্ছা এই ম্যাথটা মনে হয় করলাম, ম্যাথটা রিপিট হয়েছে, আচ্ছা দেখি, দেখো আর একটা নতুন ম্যাথ, 30 কেজি ভরের একটা শেল বল 48 মিটার পার সেকেন্ড বেগে উড়ছে, শেলটি বিস্ফোরিত হয়, দুই টুকরা হলো, 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটি উঠে যায়, বাকি অংশের বেগ কত? আচ্ছা এখানে দেখো আমাদেরকে দিক নিয়ে কিছু বলছে, দিক নিয়ে কিছু না বললে ওটা আমরা কি একমাত্রিক ধরে আমরা কি হিসাব করব। এখানে দেখো 30 কেজি ভরের একটা বস্তু একটা নির্দিষ্ট বেগ দেওয়া আছে উড়ছে, কোথাও কিন্তু বলে নাই যে এই বস্তুটা, এই যে এখানে যদি বলতো যে 18 কেজিটা এত ডিগ্রি কোণে আদি বেগের সাথে এত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তখন আমরা কি দ্বিমাত্রিকে জাম্প করতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের মাত্রা নিয়ে কোনো কথাই বলে নাই, প্লাস এখানে দিক নিয়ে কোনো কথাই আসে নাই,
তাহলে এটা আমাদের কি একমাত্রিকের ম্যাথ। তাহলে আমরা কি এটা হিসাব নিকাশ খুব সোজাসুজিভাবে একমাত্রিকে করব। মানে কেসটা এরকম, একটা বস্তু মনে করো আছে, এই বস্তুটা সংঘর্ষ করলো, এই জায়গায় সংঘর্ষ করার পর দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে, একটা কি 18 আর একটা কত 13 হবে, এটা একটু বড় দেই। আচ্ছা দেখো এখানে মনে করো সংঘর্ষ স্থল এটা, আর এইখানে যে সংঘর্ষের যে বিষয়টা সেটা হচ্ছে কি, সংঘর্ষ বলতে এখানে কি বোঝাচ্ছে, সংঘর্ষ বলতে কিন্তু বিস্ফোরণ, এই বিস্ফোরণ যে হয়েছে বিস্ফোরণটাই কিন্তু সংঘর্ষ, ঠিক আছে। তাহলে এই যে বস্তুটা এটা হচ্ছে কি 30 কেজি, 30 কেজি একটা শেল বল, এর বেগ ছিল কত, আচ্ছা এর বেগ ছিল 48 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শেল বলটি বিস্ফোরিত হয়, দুই টুকরা হয়, এটা হচ্ছে কি 18 কেজি, আর এটার ভর কত ছিল 30, এটা যেহেতু 18 তাহলে এটা কত হবে 12 কেজি। আচ্ছা এটা বড় দিয়ে রাখছি না, এটাই বড় দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার 18 কেজি, আর এটা ধরলাম তাহলে কত 12 কেজি, 12 কেজি, ঠিক আছে। দুইটা খণ্ডে আর কি বিভক্ত হয়। এখন কি বলছে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায়, তাহলে এর বেগ কত হবে v2, v2 হচ্ছে 0, এটা যদি তোমার m2 হয়, আর এটা হচ্ছে m1, ঠিক আছে। আর এটা তো হচ্ছে m ধরে নেই, এখানে যেহেতু একটা বস্তু আছে m ধরে নেই, আর এটা u ধরে নেই, এটা হচ্ছে u, এটা হচ্ছে m, এটা হচ্ছে u। টুকরাটি স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটি উঠে যায়, বাকি টুকরা বলতে এই টুকরাটা স্থির হয়ে যায়, বাকি টুকরাটা উঠে যায়, ঠিক আছে, উঠে যায়। তাহলে এখন বলছে বাকি অংশের বেগ কত, আমাদের কিন্তু এখানে যদি v1 কত, v1টা জানতে চাইছে, তাহলে আমরা ভরবেগের সরণশীলতা নীতি অনুসারে দেখি mu সিস্টেমের আগের ভরবেগ, এখানে m1 v1 প্লাস m2 v2, তাহলে v2 0, তার মানে কি এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। এখানে তাহলে কি পাবো, v1 হচ্ছে mu বাই m1, এখান থেকে ক্যালকুলেট করব m কত, m হচ্ছে 30 কেজি, u হচ্ছে 48, m1 হচ্ছে 12, তাহলে 120 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের যে বাকি যে 12 কেজি ভরের যে একটা বস্তু থাকবে, এই বস্তুটা তোমার 120 মিটার পার সেকেন্ড বেগে তোমার কি বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে নেক্সট ম্যাথ দেখি, স্থির পানির ওপর ভাসমান একটা নৌকা থেকে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। আচ্ছা ভাই এই ম্যাথটা ইম্পর্টেন্ট, মানে আমি যতগুলো ম্যাথ এখানে কালেক্ট করছি সবগুলাই ওই যে বুটেক্স বুয়েট সিকের ওয়েটে আসা ম্যাথ, তবে এই ম্যাথটা হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, মানে একটু কনসেপচুয়াল মনে হয়েছে। স্থির পানির ওপর ভাসমান একটা নৌকা আছে, মনে করো এটা নদী তোমার, ঠিক আছে, একটা নদী, এটা হচ্ছে নদী, মনে করো এখানে তোমার পানি আছে কিছু। কি বলছে, স্থির পানির উপর ভাসমান একটা নৌকা থেকে একজন লোক আনুভূমিক দিকে লাফ দেয়, একটা নৌকা আর কি। আচ্ছা আচ্ছা এটা দেওয়া যাবে না, কারণ এখানে বল কিক মারছে, তো এজন্য কিক মারার জায়গাটা আমাদের নিতে হবে। আচ্ছা তাহলে বিষয়টা এরকম দেখো, স্থির পানিতে, পানি কিন্তু স্থির, পানির কোনো বেগ নাই, স্থির পানিতে ভাসমান একটা নৌকা থেকে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। আচ্ছা এখানে মনে করো তীরে পৌঁছাইছে, আমরা এত কিছু বিবেচনা করবো না যে এখানে লাফ দিলে তো পানিতে পড়বে, তীরে কিভাবে পৌঁছালো, আমরা এভাবে আর কি নর্মালি হিসাব নিকাশগুলো করি। মনে করো এখান থেকে একটা লোক আর কি জাম্প করছে, ঠিক আছে, এখান থেকে একটা লোক জাম্প করছে, ও জাম্প করে তীরে পৌঁছাইছে, ওর বেগ দেওয়া আছে কি বাকি লোক সহ নৌকার ভর, বাকি লোক সহ নৌকার ভর, মানে ও যে জাম্প করছে, জাম্প করার পর বাকি এখানে যে লোক ছিল, এখানে কিছু সংখ্যক কিন্তু লোক ছিল, ঠিক আছে, এখানে কিছু লোক ছিল, তো এই বাকি লোক সহ নৌকার ভরটা কত 300 কেজি দেওয়া আছে,
ও জাম্প করছে, ও জাম্প করার পরবর্তী যে ভরটা, আর লাফ দেওয়া লোকের ভর, এ যে জাম্প দিছে, এই যে এ জাম্প দিল, এর ভর হচ্ছে 60 কেজি। লাফের বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এমতো অবস্থায় নৌকায় অবস্থিত 0.75 কেজি ভরের একটা স্থির বলকে কিক মারা হলো, ফলে ফুটবলটি একই দিকে, আচ্ছা একই দিকে কথাটা মার্ক করো, 18 মিটার, এই কথাটা মার্ক করো, একই দিকে 18 মিটার বেগে বেগপ্রাপ্ত হলো পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত। বলের ঘাত মানে কি, আমরা আগেই বলের ঘাত পড়ছি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে বলের ঘাত। এখন দেখো ঘটনাটা, দেখো কি কি হয়েছে। ঘটনাটা আমি এখানে একটু সামারি করি, এখানে ম্যাথটা করবো আর এখানে একটু সামারি করবো জাস্ট। দেখো এখানে মনে করো কিছু লোক নৌকায় বসে আছে, ঠিক আছে, এখানে একটা লোক যে জাম্প করছে, মনে করো ও এখানে জাম্প করলো, আচ্ছা এখানে ঠিক আছে, দেখো একটা লোক এখানে নৌকায়, অনেকগুলা লোক ছিল, তার মধ্যে একটা লোক করছে কি, জাম্প করছে, আনুভূমিক দিকে জাম্প করছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 60 কেজি ওজনের একটা লোক আর কি, 60 কেজি ভরের ভরের একটা লোক জাম্প করছে। তো জাম্প করার পর ও এই অবস্থায় আসছে, দেখো জাম্প করার পর লোকটা এই অবস্থায় আছে ভাসমান। তো যখন ও ভাসমান, তখন যে এই যে বাকি যে লোকগুলো ছিল, বাকি লোক সহ ভর ছিল নৌকার 30 কেজি, 300 কেজি, আর লোকটার ভর ছিল 60 কেজি। লোকটা এইদিকে যেহেতু জাম্প করছে এই দিক, তাহলে নৌকা একটা তার পশ্চাৎ বেগ পাবে এই দিক। তো এই মুহূর্তে ও জাম্প করার পর, জাম্প করার পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করতেছি। জাম্প করার পরবর্তীতে একটা ফুটবল ছিল, তো ফুটবলটাকে কিক মারা হয়েছে একই দিকে, অর্থাৎ এই লোকটা যেদিকে জাম্প করছে ফুটবলটাও ঠিক সেম দিকে কিক মারা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ লোকটা জাম্প করার দিকটা আর ফুটবল কিক করার দিক একই। অর্থাৎ দেখো লোকটা জাম্প করার পর নৌকা একটা পশ্চাৎবেগ অর্জন করবে, ঠিক ওই মুহূর্তে ফুটবলকে কিক মারা হয়েছে। তাহলে এখন আমাদের হিসাব নিকাশ করতে হবে যে কি, পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত। তাহলে আমরা এখানে ফুটবল পরবর্তীতে কিক মারা হয়েছে, ফুটবল কত বেগে কিক মারা হয়েছে, 18 মিটার পার সেকেন্ড। এখানে আর একটা বিষয় একটু হালকা করে বলি, দেখো একটা বস্তু মনে করো একটা ট্রাক মনে করো এই দিক দিয়ে গতিশীল, এদিকে গতিশীল, ঠিক আছে, এদিকে গতিশীল আছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখানে একটা ফুটবল আছে স্থির অবস্থায়, ট্রাকের উপর স্থির অবস্থায় আছে। তুমি বাইরে থেকে কি দেখবা, ফুটবলটা কত বেগে যাচ্ছে, ট্রাক আর ফুটবলের কি বেগ সমান হবে, কারণ কি ট্রাকের সাথে ফুটবলটা লাগালাগি অবস্থায় আছে। ট্রাকে যদি কেউ থাকে, অর্থাৎ ট্রাকের ড্রাইভারের সাপেক্ষে যদি ফুটবলের বেগটা কত হয় 0, তোমার সাপেক্ষে বেগটা হবে 10, কারণ কি ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ফুটবলের বেগটাও ডান দিকে 10 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় নাও। আচ্ছা এখন দেখো ফুটবল কিক মারার আগে আমি নৌকার পশ্চাৎ বেগ বাইর করি, ঠিক আছে, প্রথম কাজ, ফার্স্ট স্টেপ। ম্যাথটা একটু টাইম নিয়ে করেছি কারণ ম্যাথটা একটু কনসেপচুয়াল, ঠিক আছে। নৌকার পশ্চাৎ বেগ, নৌকার পশ্চাৎ বেগটা আমরা কি আগে নির্ণয় করব। নৌকার পশ্চাৎ বেগ যদি নির্ণয় করতে যাই তাহলে ফুটবলটাকে ভুলে যাই, ঠিক আছে, ফুটবলের ঘটনাটা বাদ, এখানে জাম্প করছে আর নৌকাটা পশ্চাৎ একটা বেগ অর্জন করবে, সেই পশ্চাৎ বেগটা আমরা নির্ণয় করব। এখন দেখো নৌকা মনে করো এই দিক দিয়ে একটা বেগ অর্জন করবে, সেটা হচ্ছে ভি, আর নৌকার ভর এম ভি, আর লোকটা এখানে এম ভর ছিল, ও এখানে জাম্প করছে স্মল ভি আদের। তাহলে আমরা ওই যে নৌকার যে পশ্চাৎ বেগের যে ভরবেগের যে নীতিগুলা, সে অনুযায়ী আমরা কি লিখতে পারি, এম ভি এটা লিখতে পারি না, শুধু মান নিয়ে যদি কাজ করি। আমরা তো দিক তো জানি যে এটার দিক এই দিক, এটার দিক এই দিক, তো আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো নৌকার পশ্চাৎ বেগ কি হবে, ভি এম ভি এম, এম কত, এম হচ্ছে ব্যক্তির ওজন 60 প্লাস ভি হচ্ছে 20, এম হচ্ছে নৌকার বাকি লোক সহ ভর, এত কি মিটার পার সেকেন্ড,
কত আসে? এটা আসতেছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড আসতেছে। এটা হচ্ছে নৌকার পশ্চাৎ বেগ। এখন দেখো সেকেন্ড স্টেপে কি করবো, আমরা কিন্তু নৌকার পশ্চাৎ বেগ জানি। এখন আমাদের বলের ঘাত নির্ণয়, ঠিক আছে? সেকেন্ড স্টেপ হচ্ছে বলের ঘাত নির্ণয়। বলের ঘাত, ওই যে ট্র্যাকের একটা যে উদাহরণ দিলাম, কেন দিলাম এবার বুঝবা। ফুটবলটা আমি কিক মারছি কোন দিকে? ফুটবল কিক মারছি আমি এই দিকে, ঠিক আছে? কত বেগে কিক মারছি সেটা দেওয়া আছে, 18 মিটার পার সেকেন্ড বেগে কিক মারছি। আর নৌকাটা পশ্চাৎ বেগ একটা অর্জন করছে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, একটা পশ্চাৎ বেগ অর্জন করছে। এখন দেখো নৌকা যে পশ্চাৎ বেগটা অর্জন করছে, কিক মারার আগ মুহূর্ত পর্যন্ত এই ফুটবলের বেগটা কিন্তু কি ঋণাত্মক, অর্থাৎ বাম দিকে ছিল। মানে ফুটবলটা যেহেতু নৌকার উপর স্থির অবস্থায় ছিল, তাহলে নৌকা যে পশ্চাৎ বেগটা অর্জন করছে, ফুটবলের আদি বেগটাও কিন্তু ওই সেম হবে। তারপর কিক মারছি 18 মিটার, সেটা আলাদা ইস্যু, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা যদি বাম দিকটাকে মাইনাস ধরি আর ডান দিকটাকে যদি প্লাস নেই, তাহলে আমাদের এখানে ভরবেগের পরিবর্তন যদি বের করা হয়, ফুটবলের আদি ভরবেগ দেখো পি ইনিশিয়াল। আচ্ছা, আমাদের তো বের করতে হবে বলের ঘাত, আর বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ডেল পি। পি ফাইনাল থেকে কি পি ইনিশিয়ালটা বিয়োগ দেবো, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত। তাহলে পি ইনিশিয়ালটা যদি বের করি, আমরা কি বাম দিকটাকে মাইনাস ধরছি, তাহলে কি এম ভি, এম কত? ফুটবলের ভর দেওয়া আছে, ফুটবলের ভর হচ্ছে 0.75 কেজি ইন্টু, দেখো বাম দিকটাকে আমি মাইনাস ধরছি, আর ফুটবলটার আদিবেগ কিন্তু বাম দিকে ছিল, কারণ কি নৌকার পশ্চাৎ বেগটা বাম দিকে, অর্থাৎ এখানে -4 হবে, ঠিক আছে? আর পি ফাইনাল কত হবে? এম ভি 0.75, আর ভি হচ্ছে তোমার 18 ডান দিকে, অর্থাৎ পজিটিভ। তাহলে এখান থেকে আমি যদি ডেল পি বের করতে যাই, ডেল পি 0.75 কমন নিব, পি ফাইনাল থেকে পি ইনিশিয়ালটা বিয়োগ করে দেই, তাহলে কি আসে দেখো 18 প্লাস 4 আসবে, ঠিক আছে? এত কি কেজি মিটার পার সেকেন্ড, 0.75 22, তাহলে কি 16.5, 16.5, আচ্ছা 16.5 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত, ঠিক আছে? পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত, তাহলে এটা হচ্ছে। তাহলে ভাই বিষয়টা বুঝছো আশা করি। না বুঝলে এই ম্যাথটা তোমরা আরেকবার রিপিট করে দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভাই 6 কেজি, আচ্ছা ভাই এই ম্যাথগুলা তোমরা হোমওয়ার্ক করে নিও, এগুলা হচ্ছে তোমাদের সেম, এগুলো একমাত্রিক, সবই একমাত্রিক, এগুলো সবই একমাত্রিক, ঠিক আছে? যুক্ত হয়ে যাচ্ছে, একটা তো যুক্ত হয়ে করলাম। তাহলে আমরা এখন কি আমাদের নতুন একটা টপিকে আসি, সেটা হচ্ছে কপিকল। কপিকল, ঠিক আছে? কপিকল, এখন দেখো কপিকল যে যে বস্তুটায়, আচ্ছা এটা হচ্ছে কি কপিকলের সবচেয়ে সাধারণ রূপ, এটা চিত্র আমরা কিন্তু 19-এও দেখছিলাম। কপিকলের সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে এটা। তো কেস 1 আমি কয়েকটা কেস দেখাবো, দেখো কয়েকটা কেস আছে এখানে, 6টা কেস আছে, ঠিক আছে? 6টা কেস আছে, আমি 6টা কেস ধীরে ধীরে দেখাবো। এখন কেস 1টা সবচেয়ে সাধারণ রূপটা নিয়ে কাজ করতেছি, কপিকল। কপিকলটা আমরা তো বিভিন্ন কাজে ইউজ করি, যেটা হচ্ছে কোনো একটা কঠিন কাজ কপিকল দ্বারা সহজে করা যায়। আমরা শারীরিক শিক্ষায় 19-এ পড়ছিলাম যে ফালক্রমের কিছু ইস্যু ছিল। আচ্ছা যাই হোক, ওটা আমাদের পড়ার বিষয় নয়। কপিকল কি সেটা যদি আমরা নাও জানি তবুও ম্যাথ করতে পারবো, আমাদের কনসেপ্টটা জানাটা জরুরি। এখন একটা কপিকল, এখানে একটা মনে করো একটা সুতা মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে, এটা একটা সাপোর্ট আর কি, সাপোর্টের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে। তো একটা রশির মাধ্যমে আমি দুইটা বস্তুকে একটা ফালক্রমের সাথে যুক্ত করছি, এটা হচ্ছে আমার ফালক্রম। তো ফালক্রমের উপর দিয়া যেটাকে কেন্দ্র করে ঘুরবে আর কি, তো এই ফালক্রমের উপর দিয়া একটা রশি নিছি, রশি নেওয়ার পর দুই দিকে দুইটা বস্তু ঝুলাইছি। তো এটার ভর হচ্ছে m1 আর এটার ভর হচ্ছে m2। এখন দেখো সাইজ অনুযায়ী তো m2টা বড় হচ্ছে না, তাহলে আমরা m2 গ্রেটার দেন m1 দিই আমাদের ম্যাথ করার সাপেক্ষে। আর যেহেতু m2 বড়, দেখো তাহলে
এখানে তোমার অভিকর্ষজ বল একটা M1G, এখানে একটা অভিকর্ষজ বল M2 এর ক্ষেত্রে M2G, আর M1G M2G। আচ্ছা M2 যেহেতু বড় তাহলে আমরা ধরে নিলাম যে পুরো সিস্টেমটা তোমার এই দিকে এ ত্বরণে গতিশীল। দেখো কোন দিকে, এই দিকে, মানে এই পুরো সিস্টেমটা এই দিকে আর কি হেলতেছে, এখান থেকে এই দিকে চলমান এ ত্বরণে। কারণ আমাদের মূল কাজ আছে এ কত, তারপর টেনশন কত, সেগুলো বের করা, ঠিক আছে। এখন দেখো আমরা যদি M2G বস্তুটা নিয়ে কাজ করতে যাই, M2G বস্তুটার ওপর কতগুলা বল ক্রিয়া করতেছে। আমি প্রথম লেকচারে কয়েকটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে এর ওপর একটা বল ক্রিয়া করে, ওর ওপর একটা বল ক্রিয়া করে, তো ওই কেসটা এখানেও লাগবে। এখানে দেখো M2 এর ওপর যে বলগুলা ক্রিয়া করে তার মধ্যে একটা হচ্ছে অভিকর্ষজ বল, সেটা হচ্ছে M2G নিচের দিকে। আর একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কি এই কপিকলটা M2G কে টান দিতেছে। আচ্ছা তার আগে এই M2G কিন্তু কপিকলকে দেখো, M2G কপিকলকে এই যে ফালক্রমটা আছে এই ফালক্রমের দিকে একটা টান দিবে, সেটা হচ্ছে টি। M2 বস্তুটা এই দিক দিয়ে একটা টান দেবে টি, ঠিক আছে। আবার দেখো এখান থেকে এই যে এই উপরে যে সিস্টেমটা আছে এই সিস্টেম থেকে আবার M2 এর উপর আরেকটা কি প্রতিক্রিয়া আসবে টি, কারণ আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। এখানে বিষয়টা দেখো M2 এর উপর যে বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে M2G অভিকর্ষজ বল নিচের দিকে, আর M2 বস্তুটা এই যে সিস্টেমটা আছে সিস্টেমটাকে একটা টি বলে টান দিতেছে। আবার সিস্টেমকে যেহেতু টি বলে টানতেছে, সিস্টেমটা M2 কে টি বলে টানতেছে। কিন্তু এখন দেখো একটা হিসাব, আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার ম্যাথগুলাই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা বলেই দিছি। এখানে এই যে এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া, দুইটা বলেই দিছি। কিন্তু এই ক্ষেত্রে এতগুলা বল আমাদের চিহ্নিত করা লাগবে, সেক্ষেত্রে যদি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সবগুলা বলেই এখানে নিতে চাই তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। এজন্য শুধু আমরা ক্রিয়া বল নিয়ে কাজ করব। M2 এর ওপর যে বলগুলা ক্রিয়া করবে সেই বলগুলা নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো এটা হচ্ছে M2 এর উপর যে বলগুলা ক্রিয়া করতেছে, তাহলে একটা হচ্ছে M2G নিচের দিকে, আর একটা হচ্ছে এই যে উপরের যে সিস্টেমটা আছে সিস্টেমটা উপরের দিকে টি বলে M2 কে টানতেছে। বিষয়টা বুঝছো? আর আরেকটা কথা বলে রাখি যে এই সব ক্ষেত্রে কিন্তু টান বলগুলা কি এই যে যে ফালক্রমটা আছে এই ফালক্রমের দিকে টান বলগুলা হবে। তাহলে দেখো M1 এর ক্ষেত্রেও সেম কেস, M1 এই সিস্টেমটাকে নিচের দিকে টি বলে টানবে, আবার এই ফালক্রমটা M1 কে আবার উপরের দিকে T1 বলে টানবে। তাহলে আমরা M1 এর উপর ক্রিয়ারত বলগুলা নিয়ে কাজ করব। আচ্ছা তাহলে এটা হচ্ছে টি, উপরের দিকে এটাও টি। আমি আরেকবার জিনিসটা বলি, সেটা হচ্ছে যে এই টান বলগুলা কিন্তু এই ফালক্রমের দিকে ক্রিয়া করবে, সেটা যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে। তাহলে আমাদের সাইন বসাইতে খুবই আর কি সুবিধা হবে। এখন দেখো সিস্টেমটা হচ্ছে নিচের দিকে গতিশীল। এখন যদি M2 বস্তুর জন্য হিসাব করি, M2 বস্তুর জন্য M2 বস্তুর জন্য যদি হিসাব করি, নিচের দিকে গতিশীল তার মানে কি নিচের দিকে আছে M2G মাইনাস টি, উপরের দিকে টি, এটা হচ্ছে কি এ ত্বরণে গতিশীল M2A, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখো এই দিকে তো এ ত্বরণে নামতেছে, তার মানে কি ঠিক সেমলি এই দিকে এ ত্বরণে উপরে উঠতেছে এই সাইডের বলকটা। তাহলে উপরের বলটা আর কি বড়, তাহলে উপরের দিকে এখানে কোন বলটা ক্রিয়ারত, এখানে অ্যাক্টিভ আছে টি টি, আর নিচের দিকে আছে তোমার M1G, এটা হচ্ছে M1A, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এখন দেখো এটা আমরা কি যোগ করে দিই, এইটি ক্যান্সেল করা যায়, ঠিক আছে। তাহলে এখানে কি M2G মাইনাস M1G, এ কমন নিলে M1 প্লাস M2। তাহলে এখানে দেখো ত্বরণ কত আসতেছে, G কমন নিলে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2, ঠিক আছে। এটা আমার কি সিস্টেমের ত্বরণ, প্রতিটা ব্লক কিন্তু এ ত্বরণেই, যে M1 ব্লকটা এ ত্বরণে উপরে উঠতেছে আর M2 ব্লকটা এ ত্বরণে নিচে নামতেছে। আচ্ছা এই মানটা যদি আমরা টি যদি বের করতে যাই এই নিচেও বসালে হবে, বা এই 2 নাম্বার সমীকরণে যদি এই মানটা বসাই তাহলে টি বের করতে পারবো, অথবা যদি 1 নাম্বার সমীকরণে বসাই তবুও আমরা কি টি বের করতে পারবো।
এখন যদি হিসাব করি, এই যে নিচে যদি বসাই 2a যদি বসাই 2a বসাই, 2a বসাই, দেখো 2a বসাইলে কি আসতেছে, টি কত আসতেছে, টি হচ্ছে m1a, m1a, দেখো m1a প্লাস m1g, m1g, এই এ যে মানটা আছে না, এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে কি ইজিলি বের হয়ে আসতেছে টিটা m1g m2 মাইনাস m1। আমি জাস্ট ভাই কনসেপ্টগুলো বোঝাচ্ছি, ঠিক আছে? তোমরা ম্যাথ কিন্তু এমনিতেই করতে পারবা, কারণ কপি করলে তোমাদের ম্যাথ পেছাবে না, এরকম আর কি সূত্রের মতো ম্যাথ দিবে, সূত্রগুলো যেভাবে প্রুফ করা হয় ঠিক ওই রকম ম্যাথ দিবে। তাহলে আমাদের এখানে কি সাধারণ যে কপি কল যেটা সবখানেই দেখা যায়, এটা আমরা ক্লিয়ার হইলাম কিভাবে কি করলাম আর কি। এখানে তাহলে আর একটা বিষয় সামারি, যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে কি ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো আছে, কিন্তু আমরা m2 বস্তুর উপর যে বলগুলো ক্রিয়া করতেছে, m1 বস্তুর উপর যে বলগুলো ক্রিয়া করতেছে, সেই বলগুলো আমরা এখানে কি উল্লেখ করছি। কারণ দেখো m2 বস্তুটা কিন্তু এই উপরের সিস্টেমকে নিচের দিকে একটা টান বল দিবে, নিচের দিকে একটা টান বল দিবে, কিন্তু নিচের দিকে টান বল দিবে, কিন্তু ওটা হচ্ছে কি m2 বস্তুটা এই উপরের সিস্টেমকে নিচের দিকে টান দিতেছে, কিন্তু ওটা আমাদের কি বিবেচ্য না। আমরা নিব m2 বস্তুর উপর কোন বলগুলো ক্রিয়ারত, m2 বস্তুর উপর একটা হচ্ছে অভিকর্ষজ বল, আর একটা হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে দিচ্ছে টি, টান বল দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, দেখি। আচ্ছা, নেক্সট কেস 2 তে দেখো কি বলা আছে। একটা ত্রিভুজ আকৃতি একটা শেপে আমরা দুইটা বস্তু নিচে, একটা মনে করো m1 আর একটা হচ্ছে m2। সিস্টেমটা এই যে m2 যেদিকে আছে এদিক বরাবর আর কি তোমার গতিশীল, তাহলে এটা যেহেতু m2 নিচের দিকে নামতেছে, m1 তাহলে কি উপরের দিকে উঠবে, ত্বরণ কিন্তু সেম থাকবে, ঠিক আছে? এখন আমি যদি সবগুলা বল যদি এখানে তোমার মার্ক করে দেখাই, তাহলে এখানে খুব হিজিবিজি হবে। এখানে এক এক পলক দেখে নাও যে আসলে কতগুলো বল এখানে ক্রিয়া করতেছে। আচ্ছা, এখানে মনে করো তোমার এরকম আছে, দেখো। আচ্ছা, বস্তুটা এই যে এখানে বস্তুটা তোমার ছিল, তো এই দিক বরাবর তোমার বস্তুটার কি নিচের দিকে তোমার ক্রিয়া করবে অভিকর্ষজ বল, ভর যদি এম হয়, এম জি নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? আর এই বস্তুটা, এটা তো একটা সারফেস, তো এই বস্তুটা এই সারফেসে একটা কি রিয়াকশন দেবে আর, আবার এই সারফেসটা এই বস্তুটাতে আর একটা কি প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে আর। প্রথমত দেখো এই বস্তুটা এই তলে একটা কি ক্রিয়া বল দিছে আর, আবার এই তলটা এই বস্তুটাতে একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে কি আর। ক্রিয়া প্রতিক্রিয়া সমান কিন্তু কি বিপরীতমুখী। তারপর দেখো এই বস্তুটা এখানে যে ফালক্রমটা আমরা যেটা উপরে যেটা এই চাকার মতো নেই, এটা হচ্ছে ফালক্রম, এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানবে, এখানে একটা টেনশন ফোর্স দিবে টি, আবার এই ফালক্রমের দিক থেকে এই বস্তুটাকে টানবে। কারণ দেখো এটা যেহেতু, এটা যদি আমরা ক্রিয়া ধরে নেই যে বস্তুটা ফালক্রমটাকে নিজের নিজের দিকে টি বলে টানতেছে, ঠিক আছে? এটা ক্রিয়া যদি হয় তাহলে কি প্রতিক্রিয়া একটা থাকবে, এই ফালক্রমটা এই বস্তুটাকে আবার কি টি বলে কি টানবে। তাহলে দেখো কতগুলা বল ক্রিয়া করতেছে। আর এমজি কে যদি আমরা উপাংশে ভাগ করতে যাই, একটা উপাংশ ধরে নিলাম, মানে এখানে যদি এভাবে আমরা তলটা চিন্তা করি, এই যে, আশা করি তোমরা জিনিসটা ধরতে পারতেছো। এমজি এর এই দিক বরাবর এটা যদি তোমার থিটা হয়, এই দিক বরাবর কি হবে এমজি সাইন থিটা, এদিক বরাবর এমজি কস থিটা, ঠিক আছে? এখন দেখো এই এমজি কস থিটা আছে, এটা হচ্ছে তোমার এই বস্তুটার কি এই দিক বরাবর উপাংশ, এই অক্ষ বরাবর যে অভিকর্ষজ বল আছে তার একটা উপাংশ হচ্ছে এমজি কস থিটা।
তাহলে এখানে দেখো কতগুলা বল আসলে ক্রিয়া করতেছে। এই বস্তুটা তলে একটা ক্রিয়া দিছে আর, আবার তলটা বস্তুকে একটা প্রতিক্রিয়া দিছে আর, ঠিক আছে। আবার এই বস্তুটা এই ফালক্রমটাকে নিজের দিকে টানতেছে একটা টি বলে ক্রিয়া বল, আবার এই ফালক্রমটা এই বস্তুটাকে কি একটা প্রতিক্রিয়া বল দিছে টি, ঠিক আছে। তাহলে কতগুলা বল ক্রিয়া করতেছে এখানে। কিন্তু আমরা এই ম্যাথগুলা কপি কলের ম্যাথগুলা করার সময় আসলে এই বস্তুর উপর কতগুলা বল ক্রিয়া করে সেটা হিসাব করব। তোমাদের মনে হতে পারে এটা আবার কেমন কথা, এখানে যে বলগুলো লিখছি, যে বলগুলো আমি মার্ক করছি সবগুলো বলই কিন্তু এই একটা বস্তুতে কিন্তু ক্রিয়া করে নেই। দেখো এখানে যে তোমার বললাম এই বস্তুটা তলে একটা কি ক্রিয়া দিছে আর, বস্তু তলে দিছে, ঠিক আছে। কিন্তু তলটা বস্তুতে যে বলটা দিছে ওটা আমাদের নিতে হবে, কারণ কি এই বস্তুর উপর ক্রিয়ারত বলগুলো নিতে হবে। আবার দেখো এই বস্তুটা এই ফালক্রমটাকে নিজের দিকে টানতেছে, তার মানে কি এই যে বলটা, এই যে এই বলটা আসলে কি এই বস্তুর উপর প্রয়োগ হয়েছে না, এই বলটা প্রয়োগ হয়েছে কি এই ফালক্রমের দিকে আর কি, ফালক্রমটাকে ও টানতেছে, তার মানে কি প্রয়োগ হয়েছে ফালক্রমে। কিন্তু আবার দেখো এই টিটা হচ্ছে এই ফালক্রমটা এই বস্তুটাকে টানতেছে টি বলে, তার মানে কি এই বস্তুর উপর প্রয়োগকৃত বলটা হচ্ছে কি এই টি। আবার এই বস্তুর উপর তল যে বল দেয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের বলগুলা নিতে হবে এই বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলা। আসলে এই জিনিসগুলো একটু হিজি বিজি, এখন আমি আরো ডিটেলসে পড়াই তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হবা। আচ্ছা এখানে দেখো তাহলে আর একটা বিষয়, সেটা হইল কিভাবে তোমার এমজি সাইন থিটা এইদিকে উপাংশটা আসতেছে। তোমাদের অনেকের এই বিষয়ে একটু কনফিউশন থাকে। আচ্ছা দেখো, একটা মনে করো এই জায়গায় একটা বস্তু থাকে, ঠিক আছে, একটা বস্তু রাখলাম। তা বস্তুটা তোমার অভিকর্ষজ বল তো নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এদিক বরাবর ক্রিয়া করতেছে এম জি, বস্তুটার ভর যদি আমি এম ধরি, এম জি, এটা আমার থিটা, ঠিক আছে, থিটা। এখন দেখো আমি এই যে তলগুলা যে চিন্তা করলাম, এখানে একটা রেখা নেই, এখানে একটা অক্ষ নেই, দুইটা অক্ষ। কারণ এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি। কারণ কি আমি এই রেখার সাথে এই রেখাটার সাথে এই রেখাটি কি লম্ব আকারে নিছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি হবে, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। জিনিসটা একটু কঠিন, একটু বোঝার ট্রাই করো, কঠিন বলতে একটু কনসেপচুয়াল, কোণটা নির্ণয় করা আর কি। এটা 90 ডিগ্রি। আবার দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি তোমার ভূমি হয়, এটা যদি তোমার ভূমি হয়, তো ভূমির সাথে তো লম্ব বরাবর অভিকর্ষজ বল ক্রিয়া করে, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আবার এই যে আমি যেটা গাঢ় করছি এটা তো থিটা ধরছি, ঠিক আছে, এটা থিটা, এটা তোমার 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা, এটা 90 ডিগ্রি। আমার এই যে কোণটা দেখো, এই যে কোণটা, এই কোণটা কত হবে, এই কোণটা হবে তোমার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, ঠিক আছে। এই কোণটা হবে 90 মাইনাস থিটা। আবার দেখো আমি কিন্তু আগেই মার্ক করছি যে এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি, আগেই কিন্তু মার্ক করছি যে এই পুরো কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। মনে হয় একটু খুব হিজিবিজি হয়ে যাচ্ছে, যাই হোক একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, সবুজ কালি দিয়ে যেটা বোঝাচ্ছি, এই রেডটা দেখো 90 মাইনাস থিটা। আবার এই সম্পূর্ণটা, এই যে সম্পূর্ণটা, এই যে এইটা, এই যে এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবার এই রেড মার্ক করাটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই পার্টটুকু, এই যে রেড যেটা আমি মার্ক করে বোঝাচ্ছি, এই পার্টটুকু কত হবে, এই পার্টটুকু হবে থিটা। কারণ দেখো এই পুরোটা হচ্ছে 90, আবার এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা কি অবশ্যই থিটা, ঠিক আছে। তাহলে এই কোণটা হবে তোমার থিটা। কোন কোণটা, এই সবুজ কালি দিয়ে যেটা মার্ক করলাম, এটা হচ্ছে তোমার থিটা।
ঠিক আছে। তাহলে এখন দেখো ভাই একটা জিনিস, যে এই দিক বরাবর কি করতেছে এমজি, ঠিক আছে, আর এই দিক বরাবর আছে থিটা। তাহলে যেদিকে থিটা সেদিকে কস, সেদিকে উপাংশ কস। আমি এই রেখা বরাবর আর এই রেখা বরাবর এমজি কে উপাংশে ভাগ করব। তাহলে এই দিক বরাবর হবে কি এমজি কস থিটা, ঠিক আছে, কারণ কি এই দিকে থিটা আছে, যেদিকে থিটা সেদিকে কস, আর এই দিক বরাবর উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। ভাই এতক্ষণ ধরে জিনিসটা যেটা বুঝাইলাম, যে কোনো একটা বস্তু যদি হেলানো তলে থাকে তাহলে তার তল বরাবর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে কি m1g সাইন থিটা। এটা আমরা শিওর, এই যে এই জন্য এতক্ষণ ধরে এই জিনিসটা বুঝাইলাম। তাহলে ভাই দেখো আর একটা বিষয়, আমি এটা লাগবে না, আর এটা মুছাই দিই। আচ্ছা দেখো, এখন দেখো জিনিসটা এই দিক বরাবর তাহলে কি এম 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 ওয়ান যে সাইন থিটা। এখন তলটা যদি এরকম হয়, এরকম একটা যদি তল হয়, এখানে একটা বস্তু থাকে, আচ্ছা এখানে একটা বস্তু, একটা বুঝলে ভাই পরেরগুলা তোমরা সবই বুঝবা, এই একটা বুঝাইতে খুব টাইম লাগবে। এই দিক বরাবর আমি কি দিয়েছিলাম এমজি, তাহলে এই দিক বরাবর এখানে ডিটেলসে বুঝাইছি এইখানে, এই দিক বরাবর কি থাকতেছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে। আর এই দিক বরাবর থাকতেছে এমজি কস থিটা, এমজি কস থিটা। এখন দেখো আমরা যদি শুধু এই বস্তুটার উপর প্রয়োগকৃত বলগুলো হিসাব করি, এই বস্তুটার উপর প্রয়োগকৃত বল, এম ভরের বস্তুটার উপর প্রয়োগকৃত বল হচ্ছে একটা অভিকর্ষজ বল নিচের দিকে এমজি, ঠিক আছে, এমজি কে উপাংশে ভাগ করছি, সেটাও এমজি এর আর কি অন্তর্ভুক্ত। তারপর এই এম ভরের বস্তুটা এই সারফেসে একটা আর বল দিবে, আর ক্রিয়া বল দিবে, ওটা কি এম ভরের বস্তুটা এই তলে, তলে দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদের দরকার কি এম বস্তুতে কতগুলা বল ক্রিয়া করে, তাহলে তলটা এম বস্তুতে একটা কি প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়াটা আমাদের নিতে হবে আর, বুঝছো এই আরটা কিসের আর, সেটা হচ্ছে এম ভরের বস্তুটা তলে একটা ক্রিয়া বল দেয় আর, ঠিক আছে, সেটা নিচের দিকে, কিন্তু এই তলটা আবার বস্তুতে আর বল দেয়, কারণ আমাদের বলগুলা লাগবে এই বস্তুতে প্রকৃত বলগুলা। আবার এখানে এই যে তোমার যে ফালক্রমটা ছিল, এখানে যে ফালক্রমটা ছিল, আবার এই ফালক্রমটা, এই বস্তুটা এই ফালক্রমকে নিচের দিকে একটা টানবে, এই যে এটা হচ্ছে টি, সেটা হচ্ছে কি এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানে, সেটা হচ্ছে এম ভরের বস্তুটা ফালক্রমে প্রয়োগ করে, কিন্তু আমাদের দরকার কি এই বস্তুতে কি কি বল ক্রিয়া করে, তাহলে এই ফালক্রমটা বস্তুটাকে নিচের দিকে টানতেছে, ঠিক আছে, এই ফালক্রমটা বস্তুকে আবার কি প্রতিক্রিয়া হিসাবে নিজের দিকে একটা টি বলে টানবে। এই টি বলটা কোথা থেকে আসলো, এই আরটাও প্রতিক্রিয়া, এই টিটাও প্রতিক্রিয়া। কিরকম প্রতিক্রিয়া ভাই, এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টি বলে টানবে, এই দিক বরাবর টি বলে টানবে, কিন্তু ওটা হচ্ছে কি ফালক্রমের ওপর প্রয়োগকৃত বল, কিন্তু আমাদের লাগবে কি এই বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলা, তাহলে এই বস্তুকে আবার এই ফালক্রমটা টি বলে নিজের দিকে টানবে, তাহলে আমার ওই বলটা লাগবে, ঠিক আছে। তাহলে আমার এই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়া করতেছে সবগুলা বল আমি এখানে নিছি। আর একটা বিষয়, এখানে কিন্তু তলটা হচ্ছে ফ্রিকশনলেস, ঠিক আছে, আমরা আজকে যতগুলা কেস আলোচনা করব একটাতেও ফ্রিকশন নাই, যখন আমরা ঘর্ষণ পড়ব তখন আবার এই ধরনের কেসগুলো আবার ফ্রিকশন সহ দেখাবো, ঠিক আছে। এখন দেখো এই যে এমজি কস থিটা যে আছে, এমজি কস থিটা আর এই আর নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি আর হচ্ছে এমজি কস থিটা, এটা আমরা লিখতে পারি নিজেদের মধ্যে ব্যালেন্স করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যে বলগুলা নিজেদের মধ্যে ব্যালেন্স করে নিচ্ছে ও বলগুলা নিয়ে আমাদের কথা নেই, কারণ কি এখানে আমাদের সিস্টেমের ত্বরণ বের করতে হবে, তাহলে যে বলগুলা নিজেদের মধ্যে সাম্যাবস্থা তৈরি করে নেয় তারা নিশ্চয়ই ত্বরণে অংশগ্রহণ করতে পারে না, কারণ কি তারা তো নিজেরা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাজ কোনটা, তাহলে এই বল, আচ্ছা সরি, এই বলটা তোমার কি বাদ যাবে, এমজি কস থিটা আর কি নিজেদের ক্যান্সেল করে নিবে, তাহলে এখানে আর কি কি বল থাকতেছে, এমজি, তোমাদের মনে হতে পারে এমজি আছে আর এমজি সাইন থিটা আছে, কিন্তু না, দেখো এমজি কে আমরা কিন্তু এমজি সাইন থিটা মনে করো, এমজি হচ্ছে তোমার 10 টাকা আর এমজি সাইন থিটা হচ্ছে 4 আর এমজি কস থিটা হচ্ছে 6, এভাবে আমরা কি ভাগ করে দিছি, যখন আমরা ভাগ করে দেব তখন আর কিন্তু এমজি কে আলাদাভাবে হিসাব করা যাবে না, এমজি কিন্তু এই এমজি সাইন থিটা আর এমজি কস থিটাতে অন্তর্ভুক্ত,
তাহলে আমাদের দেখো আর ক্যান্সেল, এমজি কস থিটা ক্যান্সেল, এমজি তো আগেই ক্যান্সেল, আগেই ভাগ করে নিছি। তাহলে আমাদের যে বলগুলা বিদ্যমান এখানে সেটা হচ্ছে এমজি সাইন থিটা আর টি। এই বলগুলা এখানে তোমার ত্বরণ সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে ভাই, এতক্ষণ হাতে তোমাদের যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে যে কোন কোন বলগুলো আসলে এখানে ইফেক্টিভ ফোর্সগুলো নিয়ে আমাদের কি আলোচনা। তাহলে এই জিনিসটা মুছাই দেই। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। একবার জিনিসটা মাথায় ঢুকলে তোমরা যে কোনো বলকে উপাংশে ভাগ করে নিতে পারবা। আর এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার অনেকগুলা ইস্যু থাকে যেগুলা আমি নাও বলতে পারতাম, কিন্তু আসলে ডিটেলসে বলে ভালো হয়। এখানে দেখো তাহলে তাহলে আমার কাজ কি, আমি আগের যে কপি কলের ম্যাটটা বুঝালাম তখন বুঝালাম যে যখন প্রতিক্রিয়া দেবে টেনশন ফোর্স যেটা, সেটা হচ্ছে কপি কলের দিকে নিব সবসময় টি। আবার এটার ক্ষেত্রেও টি। আবার কি বলছিলাম যে যখন রশিটায় কোনো বাধা থাকবে না তখন কি রশির প্রতিটা পয়েন্টে তোমার টেনশন ফোর্স সমান। এখানেও টি, এখানেও টি, এখানেও টি, কারণ কি এই সম্পূর্ণ পথে কোথাও কিন্তু বাধা নাই। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো একটা বাধা আছে, কিন্তু আসলে না। বাধা বলতে আমি বোঝাচ্ছি এখানে যদি একটা ব্লক থাকতো, এখানে যদি একটা ব্লক থাকতো তাহলে সেটাকে কি বাধা বলতাম। ঠিক আছে, কিন্তু এখানে কি ব্লক নাই, অর্থাৎ যতদূর পর্যন্ত আমরা স্বাধীনভাবে একটা রশিতে যেতে পারবো প্রতিটা পয়েন্টে তার টেনশন ফোর্স সমান। আর এটা প্রতিক্রিয়া হিসেবে যে টেনশনটা থাকবে সেটা হচ্ছে কি ফালক্রমের দিকে, এইটাকে আমরা ফালক্রম বলি। ঠিক আছে, এইটাকে ফালক্রম বলি। তাহলে এখন দেখো তাহলে ভাই বুঝছো এখানে অনেকগুলো বল ক্রিয়া করছে, নিজেদের মধ্যে ক্যান্সেল করে নেয়, প্লাস এখানে যে বলগুলো অ্যাক্টিভ, যে বলগুলোর জন্য আমার ত্বরণ পাই সেই বলগুলো আমি এখানে উল্লেখ করছি। আর এই বস্তুগুলোর উপর যে বলগুলো প্রয়োগ হয় M1 M2 এর উপর, সেই বলগুলো নিয়ে আমাদের কাজ। তাহলে এখন দেখো M1 বস্তুর জন্য, আচ্ছা M1 বস্তুর জন্য কি, M1 বস্তু আছে এটা, ত্বরণটা দেখো উপরের দিকে, M1 বস্তুটা কিন্তু উপরের দিকে এ ত্বরণে ওঠে, আর M2 বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামে। তাহলে M1 বস্তুর জন্য দুইটা বল ক্রিয়া করে, একটা কি টি আর একটা M1 জি সাইন থিটা। আচ্ছা এই থিটা দ্বারা, এখানে থিটা আমি আবারও লিখছি, এটা থিটা হবে না, এটা হচ্ছে কি বিটা, কারণ কি এখানে বিটা আছে, বিটা। আর M2 এর ক্ষেত্রে এই দিক বরাবর যে বলের উপাংশটা পাবো সেটা হচ্ছে কি M2G সাইন আলফা। ঠিক আছে, এখন দেখো ভাই, এখন যদি আমি M1 এর জন্য যদি বলগুলো হিসাব করি, M1 এর গতিটা হচ্ছে উপরের দিকে, M1 এর উপর ক্রিয়ারত বলগুলো হচ্ছে টি আর M1G সাইন বিটা। তাহলে কি অবশ্যই টি বড় হবে, টি মাইনাস M1G সাইন বিটা হচ্ছে কি M1A। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার M2 বস্তুর জন্য যদি হিসাব করতে যাই, M2 বস্তুর জন্য যদি হিসাব করি দেখো M2টা কি নিচের দিকে নামতেছে, তার মানে কি অবশ্যই হচ্ছে M2G সাইন থিটা সাইন আলফা বড়, M2G সাইন আলফা মাইনাস টি, এটা হচ্ছে কি M2A, এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখো সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি তাহলে আশা করি আমাদের সলিউশনটা হয়ে যায়। এখানে টি ক্যান্সেল করে দিই, তাহলে কি আসতেছে দেখো M2G সাইন আলফা মাইনাস M1G সাইন বিটা, এটা এ কমন নিলে M1 প্লাস M2। ঠিক আছে, এখান থেকে তোমরা এর মানটা ক্যালকুলেট করতে পারবা না, এ তো ক্যালকুলেট করতে পারবা। এ হচ্ছে এখানে জি যদি কমন নেই, M2 সাইন আলফা মাইনাস M1 সাইন বিটা বাই M1 প্লাস M2। এখন দেখো তোমাদের যদি টেনশন ফোর্স নির্ণয় করতে বলে তাহলে কি এখানকার যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 এ যদি আমরা কি কি বসাই, এটা বসাই, এখানে বসাবো অথবা কি এখানে বসাবো, যে 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 কোনো একটা সমীকরণে বসাইলে আমরা টি এর মানটা বের করতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে এখান থেকে আরেকটা আমরা শর্টকাট শিখবো। ঠিক আছে, সেটা যে কোনো কপি কলের জন্য খাটবে। আর ওই শর্টকাটগুলো পরের যতগুলো কেস আছে সবগুলোতে অ্যাপ্লাই করব, প্লাস আমরা ডিটেলসে পড়বো, প্লাস শর্টকাট অ্যাপ্লাই করে দেখবো যে মিলে কিনা। ঠিক আছে, শর্টকাট, শর্টকাটটা দেখো সিস্টেমের ত্বরণ, আমরা সিস্টেমের ত্বরণ নিয়ে কাজ করতেছি, সিস্টেমের ত্বরণ
সিস্টেমের ত্বরণ বলতে কি, এখানে তো অসম্প্রসারণশীল রশ্মি দ্বারা আমরা বস্তুগুলো বাঁধি। তো একটা সিস্টেম যে ত্বরণে চলবে প্রতিটা বলক কিন্তু ওই সেম ত্বরণে ওঠানামা করে। তাহলে সিস্টেমের ত্বরণটা কীরকম, এটা হচ্ছে এফ এক্সটার্নাল, যতগুলা বল আছে এক্সটার্নাল, যতগুলা বল আছে এফ এক্সটার্নাল বাই কি টোটাল ভর এম টোটাল। তোমরা জিনিসটা হালকা করে উপলব্ধি করতে পারছো, সেরকম হলো দেখো এক্সটার্নাল ফোর্স বলতে কি, আমি যখন টেনশন ফোর্সগুলো নেই এখানে, তখন টেনশন ফোর্সগুলো হচ্ছে কি তাদের অভ্যন্তরীণ বল, অর্থাৎ এই ব্লকটাকে এই ফালক্রম টি বলে টানে, আবার এই ব্লকটা এই ফালক্রমটাকে টি বলে নিজের দিকে টানে, প্রত্যেককে নিজের দিকে টানতেছে। এগুলো হচ্ছে কি ইন্টারনাল ফোর্স। এই যে টেনশন ফোর্সগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কোনগুলা, এক্সটার্নাল ফোর্সগুলো হইলো এই অভিকর্ষ বল যে এখানে ক্রিয়া করছে, এই ফোর্সটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। আর এক্সটার্নাল ফোর্সটা যে নিব, তাহলে বুঝছো এক্সটার্নাল ফোর্স কোনগুলো, এখানে অভিকর্ষ বল। আর এক্সটার্নাল ফোর্সগুলো যখন নিব তখন সেটা হইল রশি বরাবর এক্সটার্নাল ফোর্সগুলো নিব। কিরকম দেখো, আমরা ত্বরণ এখানে দেখো কি লেখা আছে, m2g সাইন আলফা, ঠিক আছে। ত্বরণ যদি এটা হয় m2g সাইন আলফা মাইনাস m1g সাইন বিটা বাই m1 প্লাস m2। নিচে কিন্তু দেখো m টোটাল যতগুলা ভর আছে সবগুলা ভর নিছি m1 m2, ঠিক আছে। নিচেরটা মিলছে, এখন উপরেরটা মিলানোর পালা। দেখো উপরে কি আছে m2g সাইন আলফা মাইনাস m1g সাইন বিটা। তাহলে দেখো রশি বরাবর এক্সটার্নাল ফোর্স আমাদের কি অভিকর্ষ বল, কিন্তু রশি বরাবর দেখো এইটা আমাদের রশি, ঠিক আছে। এই যে এইটা রশি, এইটা হচ্ছে রশি, কিন্তু অভিকর্ষ বল ক্রিয়া করতেছে খাড়া নিচের দিকে, কিন্তু আমাদের বল নিতে বলছে কি রশি বরাবর। তাহলে এখন দেখো এই রশি বরাবর m1g এর উপাংশটা নিতে হবে কি m1g সাইন বিটা, রশি বরাবর নিছি, হ্যাঁ নিছি। আবার দেখো m2g কিন্তু ক্রিয়া করতেছে কি নিচের দিকে m2g, কিন্তু আমাদের এখানে বলছে এফ এক্সটার্নাল নিব আমরা রশি বরাবর, যে উপাংশটা থাকবে সেটা। তাহলে দেখো m2g এর রশি বরাবর উপাংশ হচ্ছে m2g সাইন আলফা, ঠিক আছে। তাহলে এটা নিলাম। এখন তোমাদের আর একটা ইস্যু এখানে ক্লিয়ার করবে যে কোন বলটা আগে নিব। দেখো ত্বরণ কোন দিকে, ত্বরণ হচ্ছে এই দিক বরাবর, ত্বরণ এই দিক বরাবর। এই যে পুরো সিস্টেমটা m1 ব্লকটা উপরে এ ত্বরণে উঠতেছে আর m2টা এ ত্বরণে নিচে নামতেছে, তাহলে পুরো সিস্টেমের ত্বরণটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এখানে এই যে m2g সাইন আলফা যে বলটা আছে এই বলটা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে আমরা যদি শর্টকাট হিসেবে লিখতে যাই, এস আছে নিচে কি m টোটাল দেব কি m1 প্লাস m2, ঠিক আছে, m1 প্লাস m2। আর উপরে দেখো এফ এক্সটার্নাল রশি বরাবর, সিস্টেমের ত্বরণ তো এই দিক বরাবর, তাহলে কি m2g সাইন আলফা বড় হবে, m2g সাইন আলফা মাইনাস দেখো এদিক বরাবর কি আছে m1g সাইন বিটা। ভাই এইটাই তো আমাদের এখানে আমরা পেয়েছিলাম, এ হচ্ছে এই যে এখানে যে ত্বরণটা ছিল, এই যে এখানে যে ত্বরণটা আছে এটা আমরা কি ক্যালকুলেট করে পাইছি, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো আমরা শর্টকাট দিয়ে বের করলাম, ঠিক আছে। তাহলে কি ভাই এটা তোমার কিন্তু সব ক্ষেত্রেই খাটবে, কপি করলে যতগুলো ম্যাথ আছে সব ক্ষেত্রে কিন্তু এটা খাটবে। তাহলে কেস 2টা একটু তোমাদের বুঝতে হয়তো কষ্ট হয়েছে, কেস 3টা দেখলে আশা করি তোমরা একদম ক্লিয়ার হবা। এখন দেখো কেস 3তে আমরা ম্যাথমেটিক্যালি করবো, আবার শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করে দেখবো যে কি হয় আসলে। এখানে দেখো তাহলে প্রথম কাজ কি, আমাদের যতগুলা বল ক্রিয়া করে ওই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়া করে সেটা আমাদের কি নিতে হবে। এটা হচ্ছে m1, এটা হচ্ছে কি m2, ঠিক আছে, m1 m2। এখন দেখো m1 বস্তুটার নিচের দিকে একটা অভিকর্ষ বল ক্রিয়া করে, ঠিক আছে, নিচের দিকে m1 বস্তুটার। আবার m2 বস্তুটার কি নিচের দিকে একটা অভিকর্ষ বল ক্রিয়া করে, এখানে অভিকর্ষ বলটা কি হবে m1g, এখানে m2g। দেখো সিস্টেমের ত্বরণের দিক দেওয়া আছে, অর্থাৎ এই পুরো সিস্টেমটা কিন্তু এভাবে নামতেছে, এই ব্লকটা এই দিক দিয়ে এগিয়ে যাবে আর এটা নিচের দিকে নামতেছে, m2টা নিচের দিকে নামতেছে আর m1টা ডান দিকে আর কি চলমান। তাহলে এখন দেখো m1g পেলাম, আর এটা তো আমার ফালক্রম, এখানে তোমার m1g আর m1 এর উপর আরেকটা বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে কি
ফালক্রমটা টি বলে টানবে। আবারও বললাম ভাই, এখানে তোমার এই পুরো রশিতে কিন্তু কোথাও বাধা নাই, ঠিক আছে? বাধা বলতে আমি কি রেস্ট্রিকশন বোঝাচ্ছি, এখানে কোথাও কিন্তু বাধা নাই যে কোথাও বা ব্লক। এখানে যদি একটা ব্লক থাকতো তাহলে কিন্তু এই দুই সাইডের জন্য আলাদা আলাদা টান টান থাকতো। এখানে মনে করো একটা টান থাকতো আর এই অংশের জন্য আর একটা টান থাকতো, কিন্তু আসলে এখানে পুরো রশিটাই সেম। তাহলে সেম রশির জন্য প্রতিটা পয়েন্টে কিন্তু টান সমান, অর্থাৎ এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে টি। তাহলে M2 বস্তুটাকে উপরের দিকে একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি। আবারও বলছি, এগুলো কিন্তু আমরা প্রতিক্রিয়া বল নিচ্ছি। ক্রিয়াবল কোনগুলা? ক্রিয়াবল হচ্ছে বস্তুটা, এই ব্লকটা ফালক্রমকে নিজের দিকে টানবে, আবার M2 বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানবে, এটা হচ্ছে ক্রিয়া। আর এগুলো হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে? প্রতিক্রিয়া কারণ আমরা কি M2 বস্তুর উপর বলগুলো আমাদের দরকার। তাহলে এখন দেখো, যদি আমরা M1 বস্তুর জন্য হিসাব করি, আর ওই যে বললাম তোমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যে সবসময় টানগুলা কি ফালক্রমের দিকে দিবা। এটা যদি ফালক্রম হয় সবসময় টান ফালক্রমের দিকে দিবা। M1 বস্তুর জন্য যদি হিসাব করো, আচ্ছা আগে M2 বস্তুর জন্য হিসাব করো। M2 বস্তুর জন্য যদি হিসাব করি, M2 বস্তুতে দেখো পুরো সিস্টেম কিন্তু নিচের দিকে চলমান। তার মানে কি M2Gটা বড়, M2G মাইনাস টি, এটা হচ্ছে M2A, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর এখানে তোমার দেখো এই দিক বরাবর কোনো বল আছে কি? এই দিক বরাবর যদি M1G এর উপাংশ নেই, M1G এর কিন্তু এই দিক বরাবর কি উপাংশ নাই, কারণ কি cos 90 এর মান কত? 0, ঠিক আছে? অর্থাৎ M1G এর এই দিক বরাবর কোনো প্রভাব নাই। তাহলে এই দিক বরাবর শুধু M1 বস্তুর জন্য কয়টা বল ক্রিয়ারত? শুধুমাত্র একটা বল। দেখো টি কার্যকর আছে, আর কোনো বল কার্যকর আছে এই দিক বরাবর? M1G এর তো কোনো উপাংশ আমরা দিতে পারতেছি না। তাহলে কি M1 বস্তুর জন্য শুধু একটা বল ক্রিয়ারত, সেটা হচ্ছে টি হচ্ছে M1A, এটা হচ্ছে 2 নাম্বার। এখন যদি আমরা সমীকরণটা আগের মতো যদি যোগ করি, দুইটা সমীকরণ, তাহলে আমরা কি পাবো? দেখো টি ক্যান্সেল করে দেওয়া যায়, M2G, এটা A কমন নিয়ে M1 প্লাস M2, ত্বরণ কত আসতেছে? ত্বরণ আসতেছে তোমার M2G আর নিচে M1 প্লাস M2। এখন দেখো এটা ভাই আমরা কি ম্যাথমেটিক্যালি পাইলাম, ঠিক আছে? এখন আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি, শর্টকাটটা কি ভাই? শর্টকাটটা হচ্ছে তোমার ত্বরণ হবে উপরে হচ্ছে F এক্সটার্নাল সামেশন অফ F এক্সটার্নাল আর নিচে কি M টোটাল, ঠিক আছে? F এক্সটার্নালটা কি বরাবর? রশি বরাবর, এই কথাটা মাথায় রাখবা, রশি বরাবর। এখন দেখো উপরে M টোটালটা আমরা আগে লিখে নিই যে এখানে হচ্ছে M2 আর এখানে হচ্ছে M1, তাহলে M টোটালটা কি হবে? M1 প্লাস M2। আর সিস্টেম যেহেতু নিচের দিকে চলমান, তাহলে আমরা রশি বরাবর বলগুলো নিই। দেখো তো রশি বরাবর এই বলটা ক্রিয়া করো নাকি? যেহেতু সিস্টেমটা নিচের দিকে চলমান, তার মানে কি অবশ্যই নিচের দিকে যে বলটা অ্যাক্টিভ সে বলটা বড় হবে। এখন দেখো তাহলে কি এই যে টি যেগুলো ছিল এগুলো আমি আগেই বলছি, এই টি গুলো হচ্ছে তোমার ইন্টারনাল ফোর্স, এগুলো বাদ। তাহলে এক্সটার্নাল ফোর্সের মধ্যে আছে M2G রশি বরাবর। দেখো তো M2G কি পুরোপুরি রশি বরাবর না? হ্যাঁ, M2G পুরোপুরি রশি বরাবর। আবার সিস্টেমটা যেহেতু নিচের দিকে চলমান, তার মানে কি M2Gটা হবে বড়, M2G নিলাম মাইনাস। দেখো তো M1 এর ক্ষেত্রে তোমার এই রশি বরাবর, M1 এর ক্ষেত্রে তোমার M1G হচ্ছে নিচের দিকে, কিন্তু রশি বরাবর কি M1G এর কোনো উপাংশ আছে? এই রশি বরাবর M1G এর কোনো উপাংশ নাই, ঠিক আছে? তোমরা ভাবতে পারো টি তো রশি বরাবর আছে, কিন্তু আমি আগেই বলছি টি হচ্ছে তোমার কি ইন্টারনাল ফোর্স, আমাদের লাগবে এক্সটার্নাল ফোর্সগুলা। তাহলে এখানে কি তোমার কোনো উপাংশ নাই, তাহলে 0। তাহলে দেখো ভাই M2G নিচে হচ্ছে M1 প্লাস M2। তাহলে দেখো আমরা শর্টকাট দিয়ে যেটা পেলাম আর এখানে তোমার ম্যাথমেটিক্যালি হিসাব করে যেটা পেয়েছি, দুটো কিন্তু সেম, ঠিক আছে? তাহলে কি এক্ষেত্রেও আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে ভাই নেক্সট দেখি, নেক্সট কেস 4-এ চলে আসলাম। কেস 4-এ দেখো
দুইটা ফালক্রম দেওয়া আছে, ঠিক আছে, দুইটা ফালক্রম। তো এই বস্তুটাকে আমরা M1 ধরি, M1 এটা হচ্ছে M2 আর এই বস্তুটা হচ্ছে M3। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখন দেখো দুইটা ফালক্রম, কেস 4। কেস 4টাও আমরা কি প্রথমত ম্যাথমেটিক্যালি হিসাব করব, দেন আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কাজ হয় কিনা, ঠিক আছে। তাহলে দেখো M1 এর ক্ষেত্রে অভিকর্ষজ বলটা নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে। আবার M3 এর ক্ষেত্রে অভিকর্ষজ বল নিচের দিকে। আবার এই যে M1টা আছে, M1 এর জন্য কিন্তু অভিকর্ষজ বল নিচের দিকে, ঠিক আছে। তাহলে নিচের দিকে কি ক্রিয়া করতেছে, M2G। এটার ক্ষেত্রে হবে কি M1G, এটার ক্ষেত্রে M3G, ঠিক আছে, M3G। এখন দেখো এই বস্তুটা উপরের দিকে একটা ফালক্রমের দিকে একটা টেনশন ফোর্স, আমি আগেই বলছি এগুলো হচ্ছে প্রতিক্রিয়া, আমরা শুধু M3 এর উপর অ্যাপ্লাইকৃত বলগুলো নিচ্ছি। এখানে তোমার M1 এর উপর একটা বল অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে টেনশন ফোর্স টি, এটাও কি ওই ফালক্রমের দিকে। তোমরা বলতে পারো এখানেও টি, এখানেও টি। ওই যে আবার কথাটা আসতেছে, সেটা হইলো যে মনে করো এখানে কিন্তু এই রশিতে কোথাও কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, পুরোটা কিন্তু একদম আমরা কি ফ্রিলি মুভ করতে পারছি। তাহলে কি প্রতিটা পয়েন্টে তোমার কি টেনশন ফোর্স ওটাই, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখো এদিক বরাবর টি, আর তোমরা টি গুলা সবসময় ওই যে ফালক্রম থাকে ফালক্রমের দিক দিয়ে দিবা, ঠিক আছে, টি এখানেও টি। আচ্ছা এখানে বিষয়টা হলো যেহেতু তোমার এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি যে টি দিলাম, টি দেওয়া আমার কি ঠিক আছে, দেখো এই দিক বরাবর কিন্তু কি দিলাম, প্রতিটা পয়েন্টে টি দিলাম, তারপর তো এখানে একটা রেস্ট্রিকশন পাইছি, এখানে একটা ব্লক আছে, তারপর কি এই প্রতিটা পয়েন্টে কি টি হবে না, এখানে কিন্তু আমি টি দিয়ে রাখছি, তাহলে কি এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। ওখানে কি দেওয়া যাবে না, টি দেওয়া যাবে না। এখানে তোমার যদি টি দেওয়া না যায় তাহলে আমরা T1 দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এটাকে আমরা T1 দেই আর এটাকে আমরা কি T2 দেই, ঠিক আছে। এটা দ্বারা কি বোঝাচ্ছি আমি, এটা দ্বারা বোঝাচ্ছি যে এখানে দেখো এই জায়গাটা পর্যন্ত আমরা ফ্রিলি মুভ করতে পারছি, তার মানে কি এখানে প্রতিটা পয়েন্টে তোমার কি টেনশন ফোর্স সমান। আবার এখানে একটা রেস্ট্রিকশন আছে, M1 ব্লক একটা আছে, এটা রেস্ট্রিকশন। এরপর যে পয়েন্টগুলো থাকবে সেগুলোতে আলাদা একটা টান থাকবে, এক্ষেত্রে T2। আর টানগুলো আমরা কি বরাবর দেব, ব্লক থেকে ফালক্রমের দিকে টানগুলো দেব, ব্লক থেকে ফালক্রমের দিকে। দেখো দিকটা প্রতি ক্ষেত্রে কিন্তু ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক থেকে ফালক্রমের দিকে, ঠিক আছে। এখন দেখো প্রতিটা বস্তুর জন্য হিসাব করব। M1, আচ্ছা আগে আমরা M2 বস্তুর জন্য হিসাব করি। আচ্ছা এটা বলি নাই সিস্টেমটা কোন দিকে ত্বরণে গতিশীল, ঠিক আছে। আচ্ছা ধরে নিলাম এই দিক বরাবর ত্বরণ নিয়ে চলতেছে ও, ঠিক আছে, এই দিক বরাবর। আচ্ছা তাহলে সিস্টেমের ত্বরণ কোন দিক, এই দিক বরাবর। তাহলে কি বোঝাচ্ছি বলতো, সিস্টেমটা পুরো সিস্টেমটা এই ব্লকটা উপরে উঠতেছে, M1 ব্লকটা ডান দিকে যাচ্ছে, M3 ব্লকটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ পুরো সিস্টেমটা এই যে এই দিক বরাবর চলমান। এখন দেখো M1 বস্তুর জন্য যদি হিসাব করি আমি, আচ্ছা M2 বস্তুর জন্য আগে হিসাব করি, এই দিক বরাবর শুরু করবো, M2 নেব, তারপর M1, তারপর M3। M2 এর জন্য যদি হিসাব করি, দেখো সিস্টেম কিন্তু ডান দিকে গতিশীল, তাহলে M2 এর ওপর যে বলগুলো ক্রিয়া করবে একটা হচ্ছে কি M2G আর একটা হচ্ছে T2। তাহলে অবশ্যই T2 বড় হবে, কারণ কি উপরের দিকে গতিশীল। T2 মাইনাস M2G, এটা হচ্ছে কি M2A, এটা হচ্ছে কি 1 নাম্বার। এখন দেখো M1 এর জন্য যদি হিসাব করি, M1 এর জন্য M1 বরাবর কি বলগুলো ক্লিয়ার হতো দেখো তো, একটা হচ্ছে T2 হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে T2 ডান দিকে, আর একটা হচ্ছে কি T1 হচ্ছে বাম দিকে। আর T2 ডান দিকে, T1 না T2 সরি, T2 হচ্ছে বাম দিকে, এই যে এই T2, T2 হচ্ছে বাম দিকে আর এই T1টা হচ্ছে কি ডান দিকে। তাহলে আবার গতিশীল কোন দিকে, ডান দিকে, ঠিক আছে। সিস্টেমটা গতিশীল ডান দিকে, তাহলে কি অবশ্যই T1টা বড় হবে, T1 আর T2 এর মধ্যে T1টা বড় হবে। তাহলে M1 বস্তুর জন্য T1 মাইনাস T2 হচ্ছে M1A, এটা হচ্ছে কি 2 নাম্বার। আবার M3 বস্তুর জন্য, M3 বস্তুর জন্য দেখো এই সিস্টেমটা কিন্তু কি
এই দিক বরাবর উঠে এই দিক বরাবর নামতেছে। তাহলে এখানে দেখো M3 বস্তুর উপর ক্রিয়ারত বলগুলো হচ্ছে একটি T1 যেটা M3 কে উপরের দিকে টানতেছে, আর M3G অভিকর্ষজ বল যেটা কি M3 কে নিচের দিকে টানতেছে। আবার M3 এর উপর বলগুলা লব্ধি হচ্ছে নিচের দিকে। সিস্টেমটা কারণ কি ডান দিকে চলমান, ডান দিকে চলমান মানে কি এই দিক বরাবর এই দিক বরাবর এই দিক বরাবর চলমান, অর্থাৎ এখানে M3G কি অবশ্যই বড় হবে। তাহলে M3 এর জন্য আমরা লিখতে পারি M3G মাইনাস T1 হচ্ছে M3A। এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। এখন আমরা যদি সবগুলা সমষ্টি নেই তাহলে দেখো এখানে T1 কিন্তু ক্যান্সেল, ঠিক আছে। আবার দেখো এখানে T2 ক্যান্সেল, তাহলে কি থাকতেছে M3G মাইনাস M2G, আর এখানে তোমার A কমন নিয়ে M1 প্লাস M2 প্লাস M3। আবার ত্বরণ কত আসতেছে দেখো তো, M3G মাইনাস M2G বাই M1 প্লাস M2 প্লাস M3। এখন দেখো আমরা শর্টকাটে জাম্প করব, শর্টকাটটা যেটা শর্টকাট যে একটা ছিল, তো সেটা যদি নেই ত্বরণ হচ্ছে কি উপরে নেব F এক্সটার্নাল, নিচে হচ্ছে কি M টোটাল, আর উপরে হচ্ছে কি সামেশন অফ F এক্সটার্নাল। F এক্সটার্নাল এটা হচ্ছে রশি বরাবর, রশি বরাবর। এখন দেখো জিনিসটা রশি বরাবর। এখন একটা বিষয় এখানে খুব ভালোভাবে দাও, নজর দাও, সেটা হচ্ছে পুরো সিস্টেমটা এদিক বরাবর চলমান, ঠিক আছে। আবার এখানে এফ এক্সটার্নাল লাগবে। এক্সটার্নাল বলতে আমি কি বোঝাচ্ছি, M3G হচ্ছে এক্সটার্নাল, M2G হচ্ছে এক্সটার্নাল, M1G হচ্ছে এক্সটার্নাল, T2 T2 T1 T1 এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। অর্থাৎ এখান থেকে যে বলগুলো ক্রিয়া করতেছে নিজেদের মধ্যে এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই এই বলগুলো আমার কি হিসাবের বাইরে। তাহলে আমার এখানে M2G আছে, M3G আছে, এগুলো হচ্ছে কি, আর M1G এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এখন আমার কথা যে রশি বরাবর কোন কোন বল ক্রিয়ারত, দেখো M2G কিন্তু রশি বরাবর ক্রিয়ারত, এটা আমার রশি, এই দিক বরাবর M2G ক্রিয়ারত। আবার দেখো এটা আমার রশি, এদিক বরাবর কি M3G ক্রিয়ারত। কিন্তু দেখো আমার রশি এই দিক, এটা আমার রশি, কিন্তু M1G হচ্ছে নিচের দিকে। তোমাদের মনে হইতে পারে যে এই রশি বরাবর তো M3G ক্রিয়ারত, সমান্তরালে আছে, মানে এই রশি বরাবর এটা, কিন্তু আসলে না। এই রশি বরাবর আমরা যেটা বল নিব সেটা হচ্ছে M3G, এই রশি বরাবর সেটা হচ্ছে M2G, ঠিক আছে। তো এখানে এই বলটা যদি এই দিক বরাবর ক্রিয়া হতো তাহলে কি হিসাবে রাখা যেত, ঠিক আছে। কিন্তু দেখো এই রশিটা আর এই M1Gটা পরস্পর লম্ব, আর লম্ব হলে তোমরা জানো যে এখানে cos 90 0 আসবে, এদিক বরাবর কোনো উপাংশ নাই। তাহলে দেখো এই বলটা কি আসলে কাজে লাগতেছে, এটা আসলে রশি বরাবর না, এই ফোর্সটা রশি বরাবর না, রশি বরাবর নয়, ঠিক আছে, এই ফোর্সটা রশি বরাবর নয়। এখন দেখো তাহলে আমার এই বলটা কাটা যাবে, তাহলে এটা অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ, আমার মানে শর্টকাট সূত্রে আর কি এই দুটা বল অ্যাক্টিভ। তাহলে এখন দেখো যেহেতু সিস্টেমটা কি ডান দিকে চলমান, তাহলে M3G বড় হবে অবশ্যই, M3G মাইনাস M2G, আর নিচে M টোটাল মানে কি M টোটাল যখন নেব এই জিনিসটা মাথায় রাখো, উপরে আমরা F এক্সটার্নাল নেব তখন হিসাব করে দেখবো যে আসলে এক্সটার্নাল ফোর্সগুলো কোনগুলা আর কোনগুলো ইফেক্টিভ। কিন্তু নিচে যখন আমরা টোটাল ভরটা নিব তখন কি M1 প্লাস M2 প্লাস M3, তখন আসলে আমাদের আর কিছু দেখা লাগবে না যে কোনটা কোনটা ভর আসলে অ্যাক্টিভ, সেটা দেখা লাগবে না, প্রতিটা বল ভর নেওয়া লাগবে। যেমন আমরা এখানে নিচে কি দেখো বল নিচি M3G আর M2G, অর্থাৎ M1Gটা বাদ যাচ্ছে, কিন্তু আসলে যখন আমরা টোটাল ভরটা নিব তখন M1 M1 M2 M3 তিনটা বলে তিনটা ভরে আমাদের বিবেচনায় নিতে হবে। তাহলে কেস 5টা দেখি একটু। কেস 5টা ওই আগের মতনই, এখানে শুধু দেখো তোমার তলটা এরকম ছিল, আর কেস 5-এ তোমার কি হয়েছে তলটা একটু বাঁকাই দিছি, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার যে অভিকর্ষজ যে বলগুলো আছে প্রতিটার জন্য সেগুলা সাইন আগে দেই, তারপর আমি পরে অভিকর্ষজ বলগুলো নিচ্ছি।
এখানে দেখো, তাহলে এই বস্তুটাকে আমি দিলাম m1, এটা হচ্ছে m2, আর এটা হচ্ছে m3। ঠিক আছে, তাহলে নিচের দিকে কি ক্রিয়া করবে, m1g, এটা m2g, আচ্ছা m3g। আবার প্রতিটার জন্য যে টান বল সেটা হচ্ছে কি ব্লক থেকে কি ফালক্রমের দিকে টান বল দিব t1, এখানে হচ্ছে t1। ওই যে দেখো, এখানে কিন্তু ফ্রিলি তোমার কি মুভ করতে পারছি, তেমন কি প্রতিটা পয়েন্টে কি টান থাকবে সমান। আর এখানে একটা রেস্ট্রিকশন আছে, দেখো রেস্ট্রিকশনটা ক্রস করার পর এখানে কিন্তু টান আলাদা হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমি t1 দেই, এখানে আমি t1 দ্বারা প্রকাশ করতে পারবো। আর আমার এখানে আছে কি রেস্ট্রিকশন, তাহলে এদিক বরাবর t2, এদিক বরাবর t2। বলগুলা কিভাবে দিচ্ছি, ব্লক থেকে ফালক্রমের দিকে, দেখো ব্লক এটা ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক এটা ব্লক থেকে ফালক্রম, ব্লক এটা ব্লক থেকে ফালক্রম, ব্লক এটা ব্লক থেকে ফালক্রমের দিকে। এখন তাহলে আমি প্রতিটা বস্তুর জন্য হিসাব করবো। আমার আর একটা বল মিস গেছে, সেটা কেউ বলতে পারবা? সেটা হচ্ছে দেখো m2g যে এখানে তোমার থিটা কোণে থাকবে, ধরো এটা থিটা কোণে আছে, থিটা, তাহলে ওই যে একটা হেলানো তলে একটা যদি ব্লক থাকে, ব্লকটা তোমার কি, ব্লকটা তোমার রেড দিয়ে দেই, সেটা হচ্ছে সেই ব্লকের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, সেই উপাংশটা হবে তোমার m2g সাইন থিটা। দেখো জিনিসটা, m2g এদিক বরাবর আছে এই ব্লকটা, আবার এই ব্লকটার ওই যে তল বরাবর যে একটা উপাংশ থাকে সেটা হচ্ছে কি m2g সাইন থিটা। সেটা আমি প্রথম, না সম্ভবত দ্বিতীয় আর কি তোমার টাইপটাতে বুঝাইছিলাম। তাহলে এখন দেখো সবগুলা বল আমার এখানে উল্লেখ করা শেষ। এখন আমি m1 বস্তুর জন্য হিসাব করি। m1 বস্তুর জন্য যদি হিসাব করি, দেখো আবার সিস্টেমের দিক দেওয়া হয়নি, সিস্টেমটা এই দিক বরাবর গতিশীল, এ ত্বরণে গতিশীল, এ ত্বরণে উপর দিকে গতিশীল। তাহলে m1 বস্তুটার জন্য তোমার দেখো দুইটা বল ক্রিয়ারত, একটা হচ্ছে কি m1g, আর একটা হচ্ছে কি t2। এটা হচ্ছে m1, এই যে m1 বস্তুটাতে দুইটা বল ক্রিয়ারত। আবার দেখো ত্বরণ হচ্ছে এই দিক বরাবর, তার মানে কি এই পুরো সিস্টেমটা উপরে উঠতেছে, এদিক বরাবর যাচ্ছে, আবার নিচে নামতেছে। তাহলে এক্ষেত্রে তোমার m1 এর ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হলো t2 বড় হবে অবশ্যই, t2 মাইনাস m1g, এটা হচ্ছে m1a। এটা আমরা কি 1 নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। m2 এর ক্ষেত্রে যদি হিসাব করি, দেখো m2 এর ক্ষেত্রে যে বলগুলো ক্রিয়ারত সেটা হচ্ছে একটা হচ্ছে t1, একটা হচ্ছে t2, আর একটা হচ্ছে কি m3g সাইন থিটা। তাহলে দেখো পুরো সিস্টেম উপরের দিকে চলমান, অর্থাৎ t1টা এই t2 আর এই দুটো টার্ম আর কি, টি টু আর m2g সাইন থিটা, টি2 আর m2g সাইন থিটা মিলে যে বলটা দেয়, t1টা তাদের থেকে বড়। আর যতটুকু বড় ততটুকু বলে কিন্তু আমাদেরকে ত্বরণ নিয়ে উপরে উঠে আর কি। এখন তাহলে দেখো m2-র জন্য আমরা কি লিখতে পারি, t1 মাইনাস m2g সাইন থিটা মাইনাস t2, এটা হচ্ছে m2a, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, m3 এর জন্য কি হিসাব করতে পারি, m3 এর জন্য দেখো যে দুইটা বল ক্রিয়ারত, একটা হচ্ছে m3g আর একটা হচ্ছে t1, আর নিচের দিকে নামতেছে, তাহলে কি m3gটা বড় হবে, m3g মাইনাস t1। আচ্ছা এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে তোমার m3a, এটা 3 নাম্বার সমীকরণ। আমরা যদি আগেরগুলোর মতো এটার যদি সামেশন নেই, তাহলে দেখো টি টু ক্যান্সেল, টি ওয়ান ক্যান্সেল, তাহলে থাকতেছে কি m3g পজিটিভ, m3gটা নিলাম মাইনাস m1g, মাইনাস m1g, প্রথমে এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা মাইনাস m2g সাইন থিটা। আর এখানে এ যদি কমন নেই, m1 প্লাস m2 প্লাস m3। এখন দেখো ত্বরণটা আমার কি আসতেছে, আচ্ছা ত্বরণটা কি আসে দেখো, ত্বরণটা আমার আসতেছে m3g মাইনাস m1g মাইনাস m2g সাইন থিটা বাই
m1 প্লাস m2 প্লাস m3। আবার শর্টকাটটা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি, আশা করি মিলবে। শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখো, সেটা হচ্ছে কি, শর্টকাটটা কি ছিল, উপরে ত্বরণ কি হবে, উপরে হচ্ছে কি তোমার এফ এক্সটার্নাল, আচ্ছা সামেশন, উপরে কি থাকে, সামেশন অফ এফ এক্সটার্নাল, এটা রশি বরাবর, রশি বরাবর, আর নিচে থাকে এম টোটাল। এখন দেখো ভাই, এম টোটাল তো আমরা জানি m1 প্লাস m2, এগুলা কোনটা ইফেক্টিভ কোনটা ইফেক্টিভ না সেগুলো আমাদের বিবেচনা, সেটা হচ্ছে যতগুলা বল এখানে থাকবে, কপি করলে যতগুলা বল না যতগুলা ভর থাকবে সবগুলা ভর নিচে যোগ করে দেব, আর উপরে নেব এফ এক্সটার্নাল, এক্সটার্নাল ফোর্স করবো না, এক্সটার্নাল ফোর্স হচ্ছে তোমার এই অভিকর্ষজ বল, এটা এটা আর এটা, দেখো এই তিনটা হচ্ছে এক্সটার্নাল, এই তিনটা এক্সটার্নাল, আর T1 T2 T2 এগুলো হচ্ছে তোমার কি ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স তিনটা, একটা হচ্ছে M2G, একটা হচ্ছে M1G, আর একটা হচ্ছে M3G। এখন দেখো রশি বরাবর ক্রিয়ারত কোনগুলা, রশি বরাবর দেখো তো, এইটা হচ্ছে রশি, তোমার এই রশি বরাবর M1G ক্রিয়ারত, ঠিক আছে। আবার এটা হচ্ছে তোমার রশি, এই রশি বরাবর M3G ক্রিয়ারত, এটাও ঠিক আছে। আবার দেখো এই দিক বরাবর এটা হচ্ছে তোমার রশি, এই রশি বরাবর কিন্তু M2G সাইন থিটা ক্রিয়ারত। আমি আগে বলছি M2G হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স, আর এক্সটার্নাল ফোর্সগুলার যে উপাংশগুলো আছে সেগুলাও হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে এই রশি বরাবর তোমার M2G, কিন্তু দেখো M2G সম্পূর্ণটাই কিন্তু এই রশি বরাবর নাই, শুধু আছে কি M2G সাইন থিটা, একটা M2G এর একটা উপাংশ এই রশি বরাবর ক্রিয়ারত। আবার দেখো সিস্টেমটা এই দিক বরাবর চলমান, এই যে এই দিক বরাবর সিস্টেমটা চলমান, তাহলে অবশ্যই M3G বড় হবে, M3G অবশ্যই বড়, মাইনাস নিচে কি নেব M1G, মাইনাস দেখো আর একটা বল আছে সেটা হচ্ছে M2G সাইন থিটা। আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝছো। তাহলে আমরা লাস্ট টাইপে চলে যাব, লাস্ট টাইপ আমাদের, আচ্ছা এখানে দেখো তোমাদের সেম মনে হইতে পারে, দেখো প্রিভিয়াসে তোমাদের কি এখানে তোমার একটা ব্লক ছিল, এই যে এই কপি কলের পর একটা ব্লক ছিল, কিন্তু এখানে আর একটা ব্লক আসছে, দেখো এখানে কিন্তু আর একটা ব্লক আসছে। তাহলে এটা দেখো, এটা তোমরা ম্যাথমেটিক্যালি তোমরা নিজেরাই করবা, সেম, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে কি M3, এটা হচ্ছে মনে করো M4, ঠিক আছে, এটা তোমার হচ্ছে থিটা, থিটা। তাহলে এটা আমরা শর্টকাট দিয়ে করি, শর্টকাট, এটা যদি তোমরা ডিটেলসে করতে চাও ডিটেলসে করতে পারবা, ডিটেলসে আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। তোমরা দেখো এখানে মনে করো আমি প্রথম কাজ আমার কি ফোর্সগুলো দেওয়া, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সগুলো দিয়ে দিব আগে, অনেকগুলা এক্সটার্নাল ফোর্স আছে কিন্তু এখানে চারটা, চারটা এক্সটার্নাল ফোর্স। তাহলে এটা হচ্ছে কি M1G, এটা হচ্ছে কি M2G, এটা হচ্ছে M4G, আর এটা হচ্ছে M3G। আবার দেখো M2G এর এই দিক বরাবর একটা উপাংশ পাবো না, পাবো অবশ্যই পাবো, মানে ইফেক্টিভ উপাংশ পাবো আর কি, যেটা এখানে তোমার ত্বরণ সৃষ্টিতে দায়ী। আচ্ছা ত্বরণের দিকটা দিয়ে দিই, ত্বরণটা মনে করো তোমার এই দিক বরাবর গতিশীল, পুরো সিস্টেমটা এই দিক বরাবর, পুরো সিস্টেমটা এই দিক বরাবর কি উঠতেছে, অর্থাৎ তোমার সিস্টেমটা মনে করো এই দিক এই দিক এই দিক, ঠিক আছে, কি বুঝালাম দেখো, এই দিক বরাবর উঠতেছে, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর নামতেছে, ঠিক আছে। তাহলে দেখো উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, আর এই দিক বরাবর তোমার M2G সাইন থিটা একটা উপাংশ, M2G যে আছে না, ওই যে তোমার হেলানো তলের তল বরাবর যে উপাংশ থাকে সেটা হচ্ছে M2G সাইন থিটা, সেটা নিলাম। তাহলে এখন যদি আমি এখানে এক্সটার্নাল ফোর্সগুলো নিয়ে কাজ করি, আর ত্বরণটা যদি শর্টকাটলি বের করতে চাই, শর্টকাট ওয়েতে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তোমরা কি করবা, শর্টকাটটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোমরা
ম্যাথমেটিক্যালি আর কি নিজেরা দেখবা যে আসলে তোমরা নিজেরা এটা করতে পারো কিনা। তাহলে তোমরা যদি এটা করতে পারো না তাহলে তোমার বলের যে দিকগুলো এগুলো তোমার একদম ক্লিয়ার হবে। তাহলে এখন দেখো শর্টকাট হচ্ছে এই আচ্ছা শর্টকাট এ নিচে কি নেব আমাদের দেখার বিষয় না যে কতগুলা বল এখানে ক্রিয়া করতেছে। নিচে যেটা নেব সেটা হচ্ছে যতগুলা ভর কপি করলে আমার চোখে পড়বে। M4 M3 M2 সবগুলো আমার চোখে পড়তেছে। M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 চারটা বল আমার চোখে পড়তেছে। প্লাস সিস্টেম উপরের দিকে গতিশীল, তাহলে এক্সটার্নাল ফোর্সগুলো আমি মার্ক করি। এখানে মনে করো একটা এক্সটার্নাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স, আর এখানে একটা এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তাহলে এই এক্সটার্নাল ফোর্সগুলো আমরা কি নিলাম, এইগুলা দিয়ে আমাদের কাজ চালানো যাবে। চারটা এক্সটার্নাল ফোর্স আছে। ঠিক আছে, তাহলে দেখো M4G প্লাস M3G, কারণ কি দুইটা সেম দিকে, দেখো M3G এর দিক নিচের দিকে, M4G এর দিক নিচের দিকে, তাহলে দুইটা প্লাস নিলাম, প্লাস নিচে আবার দেখো এইগুলার দিক আবার এই দিক বরাবর, এটা এই দিক বরাবর, এটা এই দিক বরাবর। তোমাদের মনে হইতে পারে এটার দিক আর এটার দিক তো সেম না, কিন্তু আসলে না। এটা আসলে কি তোমার রশির যদি দিকটা সেম থাকে, অর্থাৎ এখানে দেখো রশি বরাবর দিকটা সেম, এই দিক বরাবর এই দিক বরাবর, তাহলে এক্ষেত্রে আমরা কি নিতে পারি, মাইনাস M2G সাইন থিটা মাইনাস M1G, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে ভাই আজকে এখানেই, আশা করি তোমরা সব বিষয়গুলো ক্লিয়ার হয়েছো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।